আচ্ছা, জয় ভাই। সে ইয়াতে যখন মক আপ যখন করবেন তখন মক আপে মানে মেন ইয়েটা হচ্ছে গিয়ে ওদের ডিজাইনটা সরায়া আমরা আমাদের ডিজাইনটা বসাই মক আপের যে মেন থিমটা হইলো। তো যে সুন্দর করে প্রেজেন্টেশন যেটা থাকে আর কি, আমরা ওই প্রেজেন্টেশনের জায়গায় ওদের ডিজাইনটা সরাই আমরা আমাদের ডিজাইনটা বসাই। তো আপনার যখন আপনার ডিজাইনটা যখন বসাবেন তখন দেখবেন যে ওদের ডিজাইনের কোনো লেখা টাকা রয়ে গেছে কিনা। যেমন এখন ওদের ডিজাইনের এই যে ওয়েডিং ইনভিটেশন লেখাটা রয়ে গেছে, টাইম রয়ে গেছে, কোন জায়গায় হবে প্লেস অ্যাড্রেস রয়ে গেছে, এগুলো কিন্তু সব কিন্তু অফ করে দেওয়া লাগবে। আপনার ডিজাইনের লেয়ারটা সবার উপরে নিয়ে যেতে হবে যাতে ওদের ডিজাইনটা দেখা না যায়। তাহলে শুধু আপনার ডিজাইনটা দেখা যাবে। মকআপ হয়েছে কিন্তু এরকম লেখা যাতে না থাকে, এটা একটু খেয়াল রাখেন। ভালো মকআপের কয়েকটা ওয়েবসাইটের নাম বললেন স্যার। মকআপ দিয়ে খুব কষ্ট হচ্ছে স্যার, মানে ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। তা মকআপ আমি আজকে হচ্ছে গিয়ে দুই তিনটা পোস্ট করে দিব নে বিজনেস কার্ডের জন্য। সোশ্যাল মিডিয়া ব্যানারের মকআপ থেকে পাবেন আমি দেখাই দিব নে। আচ্ছা, জয় ভাই আর একটা করছে এখানে। তা হ্যাঁ, এটা ভালো হয়েছে। তবে কালার টালার কিন্তু আপনারা যে ডিজাইন থেকে করবেন ওই ডিজাইন থেকে পিক করে নিয়ে কালার করেন। সঞ্জিতা আপু, এই যে কালার গুলো কিন্তু খেয়াল রাখেন, এখানে কন্ট্রাস্ট গুলো একটু খেয়াল রাখবেন যে আপনি নিজে দেখবেন যে দেখা যায় কি না। তো এখানে নাম বসাবেন, এখানে মনে করেন নাম হবে, এখানে ট্রাভেল লেখা রাখছে তো ডেমো নাম বসায়েন। আর এই যে ডিপ ব্যাকগ্রাউন্ডে সবসময় লাইট কালারের টপিক ইউজ করবেন, বা লাইট ব্যাকগ্রাউন্ডে ডিপ কালারের টেক্সট বা কন্ট্রাস্ট যেগুলো যায় সেগুলো ইউজ করবেন। যেমন এখানে ডিপ ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারের আইকন ইউজ করছে, দূর থেকে কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়ে যেতেছে। এটা যদি হোয়াইট কালারের আইকন গুলো হতো তাহলে কিন্তু অনেক সুন্দর কিন্তু ফুটতো বা বোঝা যেত। তো এই জিনিসগুলো একটু কিন্তু খেয়াল রাখেন। রেজুলেশন অনেক কম। হ্যাঁ, এটা ভালো হয়েছে। হ্যাঁ, এই যে এরকম ডেমো ডেমো বসায়েন, এটাতে কোনো সমস্যা নাই। ডেমো বসাতে বললে ডেমো বসায়েন, সে ভালো হয়েছে। এটা ঠিক আছে। হুম। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এটাও ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ, আরো প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আরোই করতে পারবেন, আইডিয়া গুলো আরো ভালো জেনারেট করতে পারবেন। সাইমুল, অ্যালাইনমেন্টে অনেক সমস্যা আছে, টেক্সটে আপনার ইয়াতে অনেক সমস্যা আছে, কি বলে এটাকে, অ্যারেঞ্জমেন্টে। হ্যাঁ, এই দেখতে একটু অন্যরকম লাগতেছে। তো দেখতে দেখতে তো সুন্দর লাগে, এইভাবে করে করেন। অ্যাড্রেসটা আরেকটু বড় করেন, দুই লাইনে করেন, ফোন নাম্বার দরকার হলে দুইটা দিয়েন, অ্যাড্রেস এখানে ওয়েব অ্যাড্রেস দুইটা দিয়েন, তাহলে ডাবল ডাবল থাকলে টেক্সট বেশি থাকলে লেখাটা তখন একটু সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা। আচ্ছা, ব্যানার বানাইছেন না? ব্যানারের ক্লাস তো আজকে, তো ব্যানার বানাই ফেলছেন তো ভালো। পিজা। হ্যাঁ, ভালো, ভালো চেষ্টা করছে। হুম। আচ্ছা, এই যে হোমওয়ার্ক তো অনেকে তো পোস্ট করছে, মানে কেউ মনে হয় বলছে যে হোমওয়ার্ক পোস্ট করতে পারতেছে না। হোমওয়ার্ক কেন পোস্ট করতে পারতেছেন না? মানে আমি কি দেখাই দিব নাকি, মানে আপনি পোস্ট করতে যে কোনো সমস্যা হইতেছে, মানে এরকম কোনো কিছু যে পোস্ট করতে যে হইতেছে না? এই যে আপনাদের গ্রুপে তো পোস্ট করার একটা অপশন আছে, রাইট সামথিং, এই যে বক্স আছে এখানে, যে আপনি আপনার কি করবেন, ছবিগুলো দিয়ে দিবেন। এই যে ছবির অপশন আছে, ফটো, ভিডিও, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি ধরেন আপনার ছবিগুলো, ধরেন যে ছবিগুলো আপনি পোস্ট করবেন, ধরেন এই ছবিগুলো আপনি হোমওয়ার্ক করছেন। তো অনেকে আবার কি করে, পিএইচডি টিএইচডি আপলোড করে দেয়। পিএইচডি আপলোড করলে কিন্তু হবে না, কিন্তু জেপিজি আপলোড করা লাগবে। তো আপনি ফটোশপে যে ফাইলে কাজ করছেন ওই পিএইচডি ফাইল দিলে কিন্তু কিছুই আসবে না। আর আসলেও ধরেন যে ওটা কিন্তু দেখা যাবে না ডাউনলোড করা ছাড়া। তো পিএইচডি দিবেন না, ফটো দিবেন, জেপিজিতে যেটা সেভ করবেন। ফটোশপে বিজনেস কার্ড করেন আর ব্যানার করেন, হয় সেটা জেপিজি সেভ করবেন, অথবা মকআপ করার পরে মকআপটা জেপিজিতে সেভ করবেন। মকআপেরও পিএইচডি দিবেন না, মকআপের জেপিজি সেভ করবেন, ওই জেপিজিটা এরকম করে আপলোড করবেন, দেখেন এই যে চলে আসছে, এরপর পোস্ট করে দিবেন।
ঠিক আছে, হয়তো অনেকে হয়তো পিএইচডি আপলোড করে ফেলছেন, এই জন্য কোনো কিছু দেখা যেতেছে না, খালি আসতেছে বা বোঝা যেতেছে না। হুম। আচ্ছা বলেন, কারো কোনো সমস্যা আছে কিনা বিজনেস কার্ডের ক্লাসে, বুঝতে অসুবিধা আছে কিনা? প্র্যাকটিস করা লাগবে অনেক, এটা তো সবাই বুঝতেই পারতেছেন। এমনি ধরেন যে ক্লাস বুঝতে কোনো অসুবিধা আছে বা কোনো প্রবলেম আছে? দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা যে ব্যানারের ক্লাসে যাব তার আগে বলেন কোনো সমস্যা টমস্যা বা প্রবলেম আছে কিনা। কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, আমরা যে ব্যানার বানাবো আজকে সেটা হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া ব্যানার। তো সোশ্যাল মিডিয়া ব্যানার বানানোর আগে সোশ্যাল মিডিয়া ব্যানার কি, সোশ্যাল মিডিয়া ব্যানারের কাজটা কি, এটা ইম্পর্টেন্ট কিনা, বা আমাদের এটা শেখাটা কতটুকু জরুরি, আর ব্যানার বানাইতে গেলে কি কি বিষয়ে আমাদের ফোকাস রাখা লাগে, এই বিষয়গুলো আমরা একটু আগে জেনে নিই, তারপরে ধরেন যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো বানাবো। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, ভয়েস অন করে অথবা মেসেজে বলতে পারেন যে এই টপিকে প্রবলেম রয়ে গেছে। আপনাদের তো ঈদের আগে আজকে লাস্ট ক্লাস, এরপরে তো আর ক্লাস হবে না, এরপরে তো শুক্রবার 6 তারিখে পরে, ওই সময় তো আমাদের অফিসই বন্ধ হয়ে যাবে। আপনাদের ঈদের পরে হচ্ছে কি আমরা মার্কেট প্লেসের ক্লাস নিব আর কি, মার্কেট প্লেসের ক্লাস যেগুলো যেগুলো বাকি আছে ওটা। স্যার ওই কালকে ক্লাসটা আর ওই আমার ওই যে বাকি কেটে পড়ে যাবে যে ডিজাইনের, ওইটা হয় নাই আমার। কোন ডিজাইনটা? ওই যে বিজনেস কার্ডের। হ্যাঁ, কোনটা হয় না একটু বলেন তো, মানে আপলোড হয় নাই? না না, ওই যে ডিজাইনের মানে আমি প্র্যাকটিস করার সময় হ্যাঁ, তখন প্র্যাকটিস করার সময়। এই যেখানে আমরা সেফ জোন, ওইটা হয় নাই আমার। আহ, মানে ডিজাইন করার পরে মানে এই সাইজ নিতে পারেন নাই নাকি সেভ করতে পারেন না, কোনটা বুঝি নাই আমি। না না, মানে আমার সেফ জোনটা আসে নাই। ও, এখান থেকে আপনি নিতে পারেন না, সেফটি এরিয়া প্রিন্ট এরিয়া ওগুলা? ইন্টেরিয়ার নিছি, বাট সেফ জোনটা আসে নাই। ওই যে ও, কাটার পর হ্যাঁ। তারপর প্রিন্ট গিয়া সেফ জোনটা আসে নাই। সেফটি এরিয়া যেটা আছে, সেফটি এরিয়া তো আমরা আগে নেই, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে প্রিন্ট এরিয়া নেই, তারপরে ব্লিড এরিয়া নেই। সেফটি এরিয়া সাইজ মনে আছে? সেফটি এরিয়া সাইজ ছিল আমাদের থ্রি পয়েন্ট জি, থ্রি টু পয়েন্ট ফাইভ টু ফাইভ আর আমরা তারপরে ওয়ান নিয়েছিলাম পয়েন্ট সেভেন 1.75। হ্যাঁ, এটা আমরা নিয়েছিলাম, নেওয়ার পরে এখানে আমরা এই যে উপরে থেকে মার্জিন টেনে রাখছিলাম। এই জি মার্জিন জি জি না থাকলে কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে চলে আসে। জি, এরপরে আমি সব। নেওয়ার পরে এরপরে আমরা কিনেছিলাম প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া নেওয়ার জন্য আমরা গেছিলাম ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ইমেজ থেকে জি, ক্যানভাস সাইজে যাওয়ার পরে জিরো এখানে পয়েন্ট টু আমরা, ফাইভ হ্যাঁ এখানে কিন্তু অনেকে আবার ভুল করে ইঞ্চি, যে পিক্সেলে ইঞ্চি রেখে ইঞ্চি। দেয়, ইঞ্চি নিয়ে নেবেন। 0.25, এটাতেও দিলাম 0.25। তাহলে ধরেন যে এই যে যে এরিয়াটা পাইলাম এটাকে বলা হয় প্রিন্ট এরিয়া। তাহলে জি প্রিন্ট এরিয়া আমরা মার্কিং করে রাখলাম, এরপরে যেহেতু ব্লিড এরিয়া আছে, ধরেন মার্কিং করে রাখলাম। আচ্ছা, ব্লিডের জন্য আবার সেম ভাবে ইমেজ ক্যানভাস সাইজ একইভাবে ইঞ্চিতে নিলাম, তারপরে এখানে 0.25 দিলাম, একইভাবে সেম ভাবে 0.25 নিলাম, এই যে ব্লিড এরিয়া। তাহলে এখন টোটাল যদি ইমেজ সাইজে যদি যাই তাহলে দেখেন টোটাল সাইজ ইঞ্চিতে কনভার্ট করলে এই যে 3.75 আর 2.25 যেটা আমাদের মেন সাইজ, ওটা চলে আসে। তাহলে আমাদের সেফটি এরিয়া, প্রিন্ট এরিয়া, ব্লিড এরিয়া তিনটাই আসছে। এর মধ্যে ধরেন যে আমাদের এই যে চারপাশে যে ব্লিডটা আছে এটা আমরা কি করি, একটু কালার করে রেখে দিই ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে। এই জন্য আমরা একটা শেপ নিয়েছিলাম এখানে, নর্মাল সিলেকশন করে করা দরকার নেই, শেপটি নিয়েন। শেপ নেওয়ার পরে এখন একটা শেপ নিলে তো সম্পূর্ণটা তো কালার চলে আসে, যে কোনো একটা কালার চলে আসে। আমরা এখানে যদি একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা চলে আসছে। এখন পুরোটুকু তো আর আমাদের ব্লিড এরিয়াটা না, আমাদের ব্লিড এরিয়াটা হচ্ছে এই চারপাশে বাইরের এরিয়াটা। এতটুকু রাখবো কিভাবে, মানে যতটুকু রাখা রেখে বাকিটুকু আমরা সাবটাক বা রিমুভ করে দিব। ওটার জন্য আমরা শেপ টুলে গেছিলাম, শেপ টুলে যে এখান থেকে আমরা সাবটাক সিলেক্ট করছিলাম, তারপর প্রিন্ট এরিয়াটুকু রিমুভ করে দিছিলাম। প্রিন্ট এরিয়া রিমুভ করে দিলে আমাদের ব্লিড এরিয়াটা থেকে যায়। এই যে এখন এটা ধরেন যে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নাম দিলাম হচ্ছে গিয়ে ব্লিড দিয়ে। এখন আপনি চাইলে গ্রুপটা অফ করে রাখতে পারেন, এটা দরকার নাই, এটা ক্লায়েন্ট তার মতো করে অন করে দেখতে পারবে যে এতটুকু অংশ তার ডিজাইন থেকে কেটে পড়ে যাবে। আচ্ছা ভাই, টাইপোগ্রাফি কি টেক্সটের মধ্যে পড়ে না? হ্যাঁ, টাইপোগ্রাফি ডিজাইন তো টেক্সটের মধ্যে পড়ে, কিন্তু সমস্যা হলো গিয়ে ধরেন যে শুধু টেক্সট দিয়ে টাইপোগ্রাফি হয় না, টেক্সটটাকে বিভিন্নভাবে মডিফাই টডিফাই করে তারপরে টাইপোগ্রাফি করা লাগে। টাইপোগ্রাফির ভিতরে অনেক টাইপের ডিজাইন আছে। একটা জি স্যার, এই বুঝছি।
ঈদ কার্ড বানানো, হ্যাঁ ঈদ কার্ড বানানো, ব্যানার বানাতে পারলে তো ঈদ কার্ড বলেন গ্রিটিংস কার্ড বলেন সবই বানাতে পারবেন। আচ্ছা, আর কার কোনো সমস্যা আছে? আচ্ছা, না থাকলে তাহলে আমরা একটু সোশ্যাল মিডিয়াতে যাই। তো আজকে আমরা ধরেন যে যে ব্যানার গুলো করবো এটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ব্যানার। ব্যানার কিন্তু অনেক ধরনের ব্যানার হয়। তো প্রিন্টিং এর ক্ষেত্রেও ব্যানার হয়, তো আমরা তো প্রিন্টিং এর ব্যানার তো আর দেখতেছি না, আমরা দেখবো সোশ্যাল মিডিয়া ব্যানার। সোশ্যাল মিডিয়া ব্যানার হচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রিন্ট করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে বলেন যে ইউটিউব, তারপরে আপনার পিন্টারেস্ট, লিঙ্কডইন, হ্যাঁ, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, এগুলোতে যেসব ব্যানারগুলো প্রমোশনাল যে ব্যানারগুলো পোস্ট করা হয় ওগুলাকে সোশ্যাল মিডিয়া ব্যানার বলে। এখন এখানে ধরেন যে ব্যানারের জন্য অনেক টাইপের মিডিয়া দেওয়া আছে, আমরা তো মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম বা ফেসবুকের পরে টুকটাক ইনস্টাগ্রাম এইটাই অভ্যস্ত আর কি। ফেসবুক আর ইনস্টাগ্রামের বাইরে কিন্তু অন্য অন্য গুলাতে আমরা কিন্তু খুব একটা কিন্তু অভ্যস্ত না ব্যানার বানাতে, কিন্তু এগুলোতে কিন্তু অনেক টাইপের কিন্তু ব্যানার গুলা হয়। যেমন ইউটিউবে আপনারা দেখবেন যে প্রতিটা ভিডিওতে থাম্বনেলেও ব্যানার থাকে। তো ওগুলাকে থাম্বনেল ডিজাইন বা থাম্বনেল ব্যানার বলা হয়, প্রতিটা ভিডিওর শুরুতে বা প্রতিটা ভিডিওর থাম্বনেলে ব্যানারগুলো থাকে। হোয়াটসঅ্যাপেও দেখবেন যে এখন কিন্তু অনেক প্রমোশনাল কিন্তু বা ব্যানারগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে পোস্ট করা হয়। আগে জাস্ট হোয়াটসঅ্যাপটা একটা কমিউনিকেশন পারপাসে সোশ্যাল মিডিয়া টাইপের হিসেবে ইউজ করতো, কিন্তু এখন কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস নামে আলাদা অ্যাপস হয়েছে, সেখানেও মানুষ কিন্তু বিজনেস রিলেটেড ফোকাস করে ইউজ করে। আবার হোয়াটসঅ্যাপেতে স্টোরি দেওয়া যায়, হোয়াটসঅ্যাপেতে শেয়ার করা, মানে সবই এখান থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু ব্যানার টানার পোস্ট করা যায়। আবার টুইটার তো এখন আর টুইটার নামে নাই, এক্স নামে চলে গেছে, তো এখানেও কিন্তু পোস্ট করা যায়, শেয়ার করা যায়। পিন্টারেস্ট হিউজ পরিমাণে মার্কেটিং করা যায়, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, এখানে জাস্ট অল্প কিছু মানে প্রায় 8-10টার মতো সোশ্যাল মিডিয়ার নাম বলা আছে, কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু আছে। বাংলাদেশে আসলে আপনারা দেখবেন প্রমোশনাল যে ব্যানারগুলো হয় বেশিরভাগ ধরেন যে খাবারের রেস্টুরেন্ট গুলা, বিভিন্ন ক্লোথিং ব্র্যান্ড গুলা যেগুলো আছে সবগুলা বেশিরভাগ আপনারা দেখবেন যে ফেসবুকে বেশি ব্যানারগুলা পাবেন। কেন পাবেন? কারণ ফেসবুকে আমরা বেশি ইউজ করি, বাংলাদেশিরা ফেসবুকে ধরেন যে সময় বেশি দেয় বা ফেসবুকে ইউজার বেশি, এখন যেখানে ইউজার বেশি সেখানে তো প্রমোশনাল বেশি হবেই। বাংলাদেশিরা যদি ফেসবুক চালানো বাদ দিয়ে যদি মনে করেন যে সবাই যদি টুইটারে বা এক্সে চলে যায়, সবাই কালকে থেকে দেখবেন যে সবাই ওখানেই প্রমোশন চালাতেছে, কারণ যেখানে ইউজার বেশি সেখানে তো প্রমোশন করেই তো লাভ আছে, অন্য জায়গায় তো প্রমোশন করে তো লাভ নাই। তো আসলে বাংলাদেশে ফেসবুক, ফেসবুকের উপরে ইনস্টাগ্রাম, টুকটাক এই একটা দুই একটা প্ল্যাটফর্ম, কিছু পরিমাণ অল্প কিছু পরিমাণের এক্স বা টুইটার যেটা বলেন, অল্প কিছু পরিমাণের লিঙ্কডইন, এগুলা একটু ফেমাস। কিন্তু পিন্টারেস্ট বলেন, স্ন্যাপচ্যাট বলেন, ইউটিউবের মার্কেটিং অনেকে কিন্তু এখন কিন্তু এগুলা কিন্তু খুব একটা কিন্তু করে না, টুকটাক ইউটিউব করলেও কিন্তু এই যে লিঙ্কডইন, এক্স, পিন্টারেস্ট এগুলা থেকে অনেকে কিন্তু পিছায় রয়েছে। এগুলা কিন্তু বাইরের দেশে কিন্তু এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে যে লিঙ্কডইন বলেন, এক্স বলেন, পিন্টারেস্ট বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো আমরা যখন ব্যানার যখন বানাবো তখন সবগুলাকে উদ্দেশ্য করেই বানাবো, ব্যানার ডিজাইন তো একই। আপনাকে আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে শেখার তো কোনো দরকার নাই, ডিজাইন যেহেতু সেম, আলাদা আলাদা ব্যানার কখনো হয় না। ব্যানার যেটা হবে কনসেপ্ট ক্যাটাগরি অনুযায়ী সে একই রকমই হয়, কিন্তু প্ল্যাটফর্ম অনুযায়ী কিন্তু অনেক টাইপের কিন্তু সাইজ চেঞ্জ হয়ে যায়, একটু পর আমরা সাইজ নিয়ে কথা বলবো। এখন এই যে এতগুলা যে প্ল্যাটফর্ম দেখলাম, এখন কত টাইপের ব্যানারগুলো হয়, যে সব কি একই টাইপের ব্যানার হয় না, ব্যানারের কিন্তু ক্যাটাগরিও আছে বা টাইপস আছে। টাইপস কি? যেমন ধরেন যে ফেসবুকে আমরা কিন্তু নিউজ ফিড যেটাকে বলি সেখানে কিন্তু সবাই পোস্ট করে, তাই না? তো সেখানে কিন্তু ব্যানারগুলো পোস্ট করে। ফেসবুকে দেখবেন স্টোরি আছে, স্টোরিতে অনেকে প্রমোশনাল অ্যাড অথবা ব্যানার পোস্ট করে। ফেসবুকে দেখবেন যে ইভেন্ট আছে, তো ইভেন্টের যে ফটো অথবা গ্রুপের যে ফটো সেখানেও কিন্তু প্রমোশনাল ব্যানার পোস্ট করে। ফেসবুকে যদি ভিডিও পোস্ট করে ভিডিওর থাম্বনেলেও কিন্তু ব্যানার দেয়। ফেসবুকে কভার ফটোতেও আপনার কি করে প্রমোশনাল ব্যানারগুলো দিয়ে রাখে যাতে প্রমোশনাল ভাবে এখানে কিছু করা যায়। আবার ফেসবুকের ভিতরে দেখবেন যে প্রোফাইল পিকচার, যেগুলো ই কমার্স বিজনেসের যে পেজগুলো হয়, প্রোফাইল পিকচারও কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন ডিজাইন দিয়ে রাখে যাতে মানুষ বুঝতে পারে যে তারা কি সার্ভিস দেয়, তাই না? অনেক টাইপের ধরেন যেখানে কাজ করা যায়, এগুলো হচ্ছে ব্যানারের টাইপ। এখন কথা হচ্ছে গিয়ে এই যে ফেসবুকে যে স্টোরি আছে, ফেসবুকে নিউজ ফিড আছে, ইভেন্ট আছে, গ্রুপ আছে, এগুলো কি শুধু ফেসবুকে আছে? না, এগুলো কিন্তু শুধু ফেসবুকে না, এগুলো কিন্তু আপনার কিন্তু এই যে ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রামে তো স্টোরি আছে, ইনস্টাগ্রামে তো নিউজ ফিড আছে, এগুলোতেও আছে। হোয়াটসঅ্যাপে স্টোরি আছে, ইউটিউবে কিন্তু থাম্বনেল আছে, হ্যাঁ ইউটিউবে আবার শর্টস আছে। তো এক এক প্ল্যাটফর্মে অনেক ধরনের পোস্ট করার অপশন আছে। এখন আপনি ধরেন যে এতগুলা যে আপনার অপশন আছে, কিন্তু কথা হচ্ছে কি ফেসবুকে যদি আপনি নিউজ ফিডের কথা চিন্তা করেন আর বাকিগুলো নিউজ ফিডের কথা চিন্তা করেন, তাহলে কি সবগুলার কি সাইজ কি সেম? সবগুলা সাইজ কিন্তু সেম না।
ফেসবুকে যখন আপনি পোস্ট করবেন, ফেসবুকের নিউজ ফিডের জন্য এক রকমের সাইজ আসবে। আবার সেম ব্যানার যদি আপনি ইনস্টাগ্রামের নিউজ ফিডে পোস্ট করতে যান, সেটার জন্য আবার সাইজটা কি হয়ে যায়, আবার আলাদা হয়ে যায়। ইনস্টাগ্রামের পোস্টগুলো আমরা একটু লম্বাটে টাইপের দেখি, হ্যাঁ, যেখানে আমরা 300 পিক্সেল গ্যাপ নিয়ে করি সেটা। কিন্তু ফেসবুকে আমরা অনেক সময় আবার কি করি, 1:1 অথবা চার কোণা ইয়াতে করি, যদিও মোবাইল ল্যান্ডস্কেপের মতো করে ফেসবুকে নিলেও সেই সাইজও ওরা নেয়, কিন্তু আমরা আগে থেকে চার কোণা ভাবে করি। আবার ইউটিউবে যে থাম্বনেল, এই থাম্বনেলের সাইজ আবার আলাদা। আবার ইনস্টাগ্রামের জন্য, আবার টুইটারের জন্য আলাদা, বা এক্সের জন্য আলাদা, বা লিঙ্কডইনের জন্য আলাদা, পিন্টারেস্টের জন্য আলাদা। তো একই জিনিস আবার প্ল্যাটফর্ম ভেদে কিন্তু সাইজও কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন এতগুলা যে সাইজ, হ্যাঁ, তো এতগুলা সাইজকে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব? যদি আমরা শুধু নিউজ ফিড ধরি, 10টা প্ল্যাটফর্মের নিউজ ফিডে 10 রকমের সাইজ, স্টোরিতে এক এক রকম সাইজ, গ্রুপ ফটো, ইভেন্ট ফটো, ভিডিও, থাম্বনেল, কভার ফটো, প্রোফাইল পিকচার, এক একটা প্ল্যাটফর্ম এক এক রকমের সাইজ। এত এত সাইজ তো আমাদের পক্ষে তো মনে রাখা তো সম্ভব না। তাহলে আমরা আসলে করবোটা কি? তাহলে এইখানে দেখেন, আমাদের একটা ওয়েবসাইট একটা দিয়ে রাখছে, সেটা হচ্ছে গিয়ে socialsizes.io। তো আপনি যদি মনে করেন, যেটা তো ভিডিওতে তো থেকে গেলই, যাতে আপনারা পরবর্তীতে এটা মার্ক করতে পারেন, যেমন আপনি ধরেন যে গুগলে যে আপনি socialsizes.io যদি লিখে সার্চ করেন, তাহলে এই একটা ওয়েবসাইট পাবেন। এখানে যদি আপনি ক্লিক করে ঢুকেন, তাহলে দেখবেন যে এখানে মোটামুটি প্রচলিত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা মানুষ সবচেয়ে বেশি যে ইউজ করে, সেগুলো সবই এখানে দেওয়া আছে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এক্স থেকে শুরু করে স্ন্যাপচ্যাট, ইউটিউব, পিন্টারেস্ট, তারপরে টুইচ, এটা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, অ্যাপ স্টোর আছে, টিকটক আছে, বিহ্যান্স আছে, প্লে স্টোর থেকে শুরু করে যেই সকল প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বেশি মানুষ ইউজ টু অথবা ইউজ করে বা সবচেয়ে চিনে বেশি, সকল প্ল্যাটফর্মের সাইজগুলো এখানে একটা ওয়েবসাইটে দিয়ে রাখছে। এখন আপনি সাইজ কিভাবে পাবেন? ধরেন আপনি এখন ফেসবুকের জন্য কিছু বানাবেন, এই যে ফেসবুকের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে ফেসবুকের যত জায়গায় পোস্ট করা যায় সবগুলোর সাইজ এখানে দেওয়া আছে। যেমন নিউজ ফিডে আপনি যদি ইমেজ বা কোনো ডিজাইন পোস্ট করেন, সেক্ষেত্রে কিরকম সাইজ হতে হবে, ভিডিওর জন্য কিরকম সাইজ হবে, স্টোরিতে ছবির জন্য, ভিডিওর জন্য কিরকম সাইজ, প্রোফাইল ফটোর সাইজ কি, কভার ফটো, ভিডিও, ইভেন্ট ফটোর সাইজ, গ্রুপ ফটোর সাইজ, সবকিছু সাইজ দেওয়া আছে। আমি ধরেন যেখানে অন্য কোনো প্ল্যাটফর্মে যাব, ধরেন আমি এখান থেকে যাব হচ্ছে গিয়ে ইউটিউবে, তো ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পরে এই যে ইউটিউবের প্রোফাইলের সাইজ কিরকম, কভারের সাইজ, ইউটিউবের থাম্বনেলের সাইজ, থাম্বনেল ভিডিও, ইউটিউবে যদি আপনি কোনো ভিডিওতে যদি ওয়াটারমার্ক রাখতে চান, সেই ওয়াটারমার্কের সাইজ কত হবে, সবকিছু দেওয়া আছে। পিন্টারেস্টে যদি যান, পিন্টারেস্টে সবকিছু দেওয়া আছে, যে পিন করলে যখন কোনো একটা ছবি পিন করে রাখবেন সবার উপরে, স্কোয়ার পিন যেটাকে বলি আমরা, সেটার সাইজ কিরকম আসবে, প্রোফাইল পিকচার সাইজ কিরকম আসবে, শর্ট পিনের সাইজ কিরকম আসবে, মিডিয়াম পিন করলে সেটা সাইজ কিরকম আসবে, লং পিনের সাইজ, সব এখানে দেওয়া আছে। টুইস্ট থেকে শুরু করে সকল প্ল্যাটফর্ম। আপনি যদি বিএনসি যদি পোর্টফোলিও করতে চান, আপনি কিন্তু ডিজাইনার হিসেবে তো আমাদের পোর্টফোলিও থাকে থাকে না, তো বিএনসি যদি পোর্টফোলিও করতে চান, তো মানে আপনি আপনার প্রজেক্টগুলো আপলোড করে রাখবেন, সেক্ষেত্রে আপনার প্রজেক্ট আপলোড করতে গেলে সাইজটা কিরকম হতে পারে, প্রজেক্টের কভারের সাইজ কিরকম হতে পারে, প্রোফাইলের আপনার কভার কিরকম হতে পারে, প্রোফাইলের পিকচারের সাইজ কিরকম হতে পারে, সবকিছু দেখবেন যে একটা ওয়েবসাইটের ভিতরে আছে। তো এই ওয়েবসাইটটা অনেক কাজের। আপনি ধরেন যে আপনি যেহেতু বাংলাদেশে ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য যেহেতু কাজগুলো একটু বেশি হয়, ডিজাইনগুলো একটু বেশি হয়, তো আপনি ধরেন যে সেগুলো আপনি করবেন বা করেন, অভ্যস্ত হয়ে গেছেন, ইউজ টু হয়ে গেছেন। এখন ক্লায়েন্ট আপনাকে বললো, বা আপনাকে কোনো লোকাল ক্লায়েন্ট বললো তার ইউটিউবের জন্য একটা থাম্বনেল করে দিতে, তো আপনি কি তাকে বলবেন যে ভাই আমি ব্যানার তো করি কিন্তু ইউটিউবে থাম্বনেলের সাইজ আমি জানি না? এটা তো আর বলবেন না, কারণ ব্যানার ডিজাইন তো একই, শুধু সাইজটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো আপনি কি করবেন, এইসব প্ল্যাটফর্মে এসে আপনি ইউটিউবে ক্লিক করে ইউটিউবের সাইজটা দেখে নিতে পারেন। তো এগুলো কিন্তু আপনি গুগলে সার্চ করলেও পাবেন। আপনি যদি গুগলে যদি লেখেন যে ইউটিউব থাম্বনেল সাইজ এটা লেখেন, তাহলে কিন্তু পাবেন। আপনি যদি ফেসবুকের কথা লেখেন, তাইলেও কিন্তু পাবেন এগুলা। হ্যাঁ, কিছু কিছু আপডেটেড না। হ্যাঁ, এগুলা কিছু কিছু আপডেটেড না, তবে বেশিরভাগই আপডেটেড। আমরা ধরেন যে মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে কাজ করি। যেমন ধরেন যে এখানে সব সাইজ তো আমরা নেই না, যেমন এই যেখানে দেখেন ফেসবুকে কি সাইজ দেওয়া আছে, 1200 বাই 1200। 1200 বাই 1200 বলতে আমরা 1:1 বুঝি। তো আমরা যখন মাইক্রোস্টকের জন্য যখন কাজ করি, তাহলে আমরা মিনিমাম 2000-এর উপরে নেই, যেমন 2000 বাই 2000। আমি এখনো ধরেন যে আমাদের কোম্পানির জন্য হোক বা কোনো কোম্পানির জন্য যখন ফেসবুকের জন্য কিছু ডিজাইন করি, আমি নেই 2000-এর উপরে নেই, 2000 বাই 2000 বা 2200 বাই 2200 বা 2500 বাই 2500। এটা কম্পিউটারের উপরে ডিপেন্ড করে। কম্পিউটার ভালো হইলে আপনি বেশি বড় ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারেন। এখন বড় ডকুমেন্ট কেন নেই, 1200 বাই 1200 নিলে দেখা গেল যে রেজুলেশনটা একটু লো থাকে। আপনি যদি 2000 বাই 2000 যদি নেন, তাহলে সেক্ষেত্রে রেজুলেশনটা অনেক ভালো পাওয়া যায়। এখন 1200 বাই 1200-র আপনার রেশিও যা, 2000-এর ক্ষেত্রে রেশিও কিন্তু সমান, মানে আপনার কোয়ালিটি কম বেশি থাকে, কিন্তু রেশিও কিন্তু ওই 1:1-ই আসে, উইথ যা হাইট ও টাই। তো আমরা কি করি, সাইজ এখান থেকে দেখে আমরা নিজেদের মতো করে মডিফাই করে নিই, কিন্তু বেশিরভাগই ফিক্সড। যেমন আপনি ইউটিউবে দেখেন, ইউটিউবে থাম্বনেল সাইজ 1280 বাই 720। আপনি যদি এখন গুগলে সার্চ দেন, গুগলে তো আপডেটটা পাবেন, তাই না? তাহলে ইউটিউব ধরেন যে এখানে লিখলাম আমরা ইউটিউব থাম্বনেল সাইজ, আমরা লেটেস্টটাই দেখি। তাহলে দেখেন, এই দেখেন 1280 বাই 720, ওই সেম একই সাইজ। তাহলে বেশিরভাগই হচ্ছে গিয়ে সেম। তারপর আপনি চাইলে গুগলে এটি করতে পারেন। এই সাইটটা কেন দিলাম, আমরা দিলাম হচ্ছে গিয়ে আপনার যাতে একটা ওয়েবসাইটের ভিতরে যাতে আপনারা মোটামুটি সব
প্ল্যাটফর্মগুলো যেগুলো বেশি ইউজ হয় সেগুলো যাতে সাইজ পাইতে পারেন। তাহলে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া আমরা একটু জানলাম যে সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রমোশনাল পারপাসে আমরা ইউজ করব, সেটা কি কি ক্যাটাগরির হয়, মানে কি কি টাইপের ব্যানার হয় সেটা আমরা দেখলাম। আর ব্যানারের সাইজগুলো দেখলাম। এবার আমরা ব্যানারের ক্যাটাগরি দেখি। প্রচুর পরিমাণে ক্যাটাগরি আছে, অনেক বিশাল বড় একটা লিস্ট হয়ে যায় ক্যাটাগরি করতে গেলে। তো আমি এখানে প্রায় 15টা 10-15টার মতো লিস্ট করছি। এর বাইরেও কিন্তু আরো অনেক ক্যাটাগরি আছে। তো সবচেয়ে বেশি যেগুলো চলে সেগুলো লিস্ট করে রাখছে, যেমন ফুড আছে, মেডিকেল আছে, ইলেকট্রনিক, ফ্যাশন, মিউজিক, মার্কেটিং, ট্রাভেল, তারপরে কিডস স্কুল, ফেস্টিভ্যাল থেকে শুরু করে রিয়েল এস্টেট, মানে বাড়ি টাড়ি লোন টোন নেওয়া, ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সেল করে এগুলা, ফার্নিচার, ফ্যাশন প্রোডাক্ট, মেডিকেল, কার সেল, জিম, ফিটনেস, তারপরে এই যে মিউজিক রিলেটেড যেগুলো আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেল হয়, সবচেয়ে বেশি চলে। সবচেয়ে একাধারে একইভাবে চলে এরকম না, কম বেশি তো চলে। যেমন ফুড একটু অনেক ভালো চলে, ইলেকট্রনিক ডিভাইস অনেক ভালো চলে, মার্কেটিং এর ব্যানারগুলো একটু ভালো চলে, ট্রাভেলটা মোটামুটি চলে, রিয়েল এস্টেট চলে, হ্যাঁ এগুলো একটু বেশি ভালো চলে। এখন ধরেন যে ইলেকট্রনিক ডিভাইস কিন্তু ব্যানারগুলা কিন্তু জাস্ট কয়েক বছর আগেও কিন্তু খুব একটা কিন্তু এটা নিয়ে কিন্তু হইতো না। আসলে ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন আজকের টপিক। যেমন এখন কিন্তু আপনি কিন্তু ফেসবুক খুললেই বা আপনি ইনস্টাগ্রাম যে প্ল্যাটফর্ম ইউজ করেন কেন, আপনি দেখবেন যে বিভিন্ন ইলেকট্রনিক যে শপগুলো আছে তাদের বিভিন্ন প্রমোশনাল পোস্ট চলে আসছে, হ্যাঁ। যেমন ধরেন যে অ্যাপেল গ্যাজেট, অথবা আর কি কি আছে, যে গরিবের গ্যাজেট, তারপরে আরো যা যা আছে, হ্যাঁ, তো যমুনা ফিচার পার্ক অথবা বসুন্ধরা যেসব শপগুলো আছে, এরা কি করে যে হ্যাঁ iPhone 15 Pro Max বা iPhone 16, হ্যাঁ, প্রো ম্যাক্স বা প্রো যেগুলো আছে এগুলো এত টাকায় তারা সেল করতেছে, তারপরে হেডফোন এত টাকায় সেল করতেছে, ইয়ারবাডস এত টাকায় সেল করতেছে, তারপর সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো, তারপর স্যামসাং এর মোবাইলগুলো, এগুলো এত টাকা সেল করতেছে। এগুলো কেন করে? কারণ প্রচুর পরিমাণে ইলেকট্রনিক শপ হয়ে গেছে, যে যার মতো পার্সোনাল ব্র্যান্ডিং করে যাতে মানুষের কাছে বেশি পৌঁছানো যায়। কিন্তু আপনি যদি কয়েক বছর আগে যদি চিন্তা করেন যে 5 বছর আগে, 7 বছর আগে, তাহলে কি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কি এত পরিমাণে পোস্ট কি ফেসবুকে দেখতেন বা ইনস্টাগ্রামে দেখতেন? দেখতেন না। কিন্তু কিন্তু এখন যেহেতু কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে, তো মানুষ চায় নিজের ব্র্যান্ডিং করে যাতে সবার কাছে যাতে একটু বিশ্বস্ততার জায়গা তৈরি করতে। যেমন আপনার যদি এখন কোনো ধরেন যে আপনি অ্যাপেলের কোনো একটা কিনবেন, প্রোডাক্ট কিনবেন, হ্যাঁ, আইফোন কিনবেন অথবা ম্যাক কিনবেন, ল্যাপটপ কিনবেন, তো যে কোনো কিছু কিনবেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ফেসবুকে যদি সার্চ দেন অথবা গুগলে যদি সার্চ দেন দেখবেন যে অ্যাপেল গ্যাজেট চলে আসছে। তারপর গরিবের গ্যাজেট নামে একটা শপ আছে সেটা চলে আসছে, বা আরো যেসব সব দুই চারটা রিনাউন্ড যেসব শপগুলো আছে, যমুনা ফিচার পার্ক, বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় শপ আছে, সেগুলো চলে আসছে। এখন ওরাই কি শুধু অ্যাপেলের বা প্রোডাক্টগুলো সেল করে? এরকম কিন্তু না। অ্যাপেলের প্রোডাক্ট কিন্তু আপনার মোটামুটি প্রচুর দোকানে কিন্তু সেল করে। কিন্তু ওরা কেন আগে আসে? কারণ ওরা প্রচুর পরিমাণে মার্কেটিং করছে, বিভিন্ন ব্যানার ট্যানার বানাইছে, এসইও করছে, মার্কেটিং করছে, ডিজিটাল মার্কেটিং করছে, অনেক কিছু করছে। তো এখন আপনার সামনে যখন অ্যাপেল গ্যাজেটে যখন অনেকগুলো পোস্ট যখন আসবে, যে অ্যাপেল গ্যাজেটের শপের অনেকগুলো অ্যাপেলের পোস্ট যখন আসবে, কয়দিন পরে যদি আপনি অ্যাপেলের কোনো প্রোডাক্ট নেন, আপনার মাথায় কিন্তু ওদের নামটা আগে ঘুরবে, তো ঠিক আছে তাহলে অ্যাপেল গ্যাজেটে যাই, আমি দেখে আসি প্রোডাক্টটা কিরকম। কারণ ওদের প্রোডাক্ট আপনি সবসময় দেখছেন, ওদের মার্কেটিং আপনি সবসময় দেখছেন, তো আপনি চিনেনও যেটা, নামও জানেন সেটা, সেটার উপরে তো একটা বিশেষত্ব এমনিই তৈরি হয়। তো এইভাবে করে মার্কেটিং গুলো আসলে ধরেন যে ওরা কাজ করে, নিজেদের ব্র্যান্ডিং করে। তো ব্র্যান্ডিং করে, মার্কেটিং করে, এসইও করে, কিন্তু ওরা কিন্তু ব্যানার ট্যানার ডিজাইন করে বা বিভিন্ন প্রমোশনাল যে ডিজাইন গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু মার্কেটিং গুলো করে। কয়েক বছর আগেও খুব একটা এগুলো নিয়ে খুব একটা মাতামাতি ছিল না, কিন্তু এখন কিন্তু করে। ফুড, বিভিন্ন রেস্টুরেন্টের পেজে আপনি সুলতান ডাইনে ঢুকেন, আপনি কাচ্চি বাইতে ঢুকেন, ঢুকলেই দেখবেন যে হ্যাঁ অমুক প্লেটারে এত অফার চলতেছে, অমুক প্লেটারে এই অফার সেই অফার, এরকম দেখতে। কিন্তু অনেক বছর আগে বা বেশ কয়েক বছর আগে কিন্তু এরকম কিন্তু ছিল না। বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন যে বুফেতে বাই 1 গেট 1, বার্গারে বাই 1 গেট 1 অফার গুলো এরকম কিন্তু চলতেছে, প্রচুর চলতেছে। নিজেদের ব্র্যান্ডিং করার জন্য, নিজেদের অফার গুলো মানুষের কাছে জানানোর জন্য এই টাইপের প্রচুর ঘোরা চলে। ট্রাভেল নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যত দেখবেন যে আপনাদের ট্রাভেলস যত কনসালটেন্ট কোম্পানি, ট্রাভেলস কোম্পানি, যারা ধরেন যে বাইরের দেশে আহ, ধরেন যে ভিসা ভিসা দেয়, সার্ভিস দেয়, অথবা পড়াশোনার জন্য পাঠায়, অথবা ওমরা অথবা হজের জন্য পাঠায়, তারাও দেখবেন যে প্রচুর পরিমাণে ব্যানার বা প্রমোশনাল পোস্ট করে। রিয়েল এস্টেট দেখবেন যে বিভিন্ন আপনার ধরেন যে বাড়ি গাড়ি, তারপরে ধরেন যে জায়গা জমি নিয়ে ধরেন যে কোন একটা প্লট বিক্রি হবে, কোন একটা অ্যাপার্টমেন্ট সেল হবে, অথবা লোনে আপনি বাড়ি করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু রিয়েল এস্টেটে কিন্তু প্রচুর মানে হয়। ফার্নিচার দেখবেন, আপনি দেখবেন যে বিভিন্ন হাতিল হাতিল আছে, অটোবি থেকে শুরু করে দেখবেন যে আরো বিভিন্ন যে বড় বড় ফার্নিচারের কোম্পানিগুলো আছে না, এদের পেজে একটু ঢুকে দেখেন, এদের পেজে, ফেসবুক পেজে বা ওয়েবসাইটে বা যেখানে যান দেখবেন যে অনেক ব্যানার আছে, সেগুলো সুন্দর সুন্দর করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ব্যানার করে রেখে দিছে। কার সেল থেকে শুরু করে, মানে এইগুলো
অভাব নাই, মানে প্রচুর পরিমাণের টপিক আছে। এই প্রচুর পরিমাণের টপিকের উপরে ব্যানার গুলা হয়। আপনার যে এখন সব টপিকের উপরে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। আপনি সব টপিকের উপরে শুরুতে কাজও করতে পারবেন না। মানে আপনি কি চাইলে কি শুরুতে আপনি 15টা টপিক নিয়ে কাজ শুরু করতে পারবেন না? আপনি একটা দুইটা টপিক নিয়ে কাজ শুরু করেন। একটা দুইটা টপিক নিয়ে কাজ শুরু করতে করতে কাজ করতে করতে আপনার যখন আইডিয়া চলে আসবে তখন আপনি টপিক বাড়াবেন। ধরেন আপনি শুরুতে আপনি কাজ করলেন কি, আপনি ফুড নিয়ে কাজ করলেন, তো ফুড নিয়ে যখন আপনি 1 মাস 2 মাস কাজ করলেন, ফুড ব্যানার নিয়ে আপনি প্রচুর ব্যানার বানাইছেন, আইডিয়া হয়ে গেছে। সাথে আপনি ইলেকট্রনিক ডিভাইস আপনি অ্যাড করলেন, সাথে আপনি রিয়েল এস্টেট অ্যাড করলেন, সাথে তারপরে আপনি মেডিসিন অ্যাড করলেন বা মেডিকেল অ্যাড করলেন। এই মেডিকেলও কিন্তু এখন কিন্তু অনেক চলে। তো আগেকার সময় কিন্তু দেখেন যে আরো 5 বছর 7 বছর 10 বছর আগে কিন্তু ডাক্তাররা কিন্তু ওরকম কিন্তু মুখে মুখে পরিচিত পরিচয় হইতো, যে এরকম কোনো একটা অসুস্থ কেউ হইলে তখন বলতো যে ঠিক আছে অমুক জায়গায় অমুক ডাক্তার বসে এরকম। কিন্তু এখন কিন্তু প্রতি ভালো ভালো যে ডাক্তারগুলো আছে বাইরের দেশ থেকে পড়াশোনা করে আসে বা বাংলাদেশেও যারা পড়াশোনা করছে বড় বড় ডাক্তার, এরা দেখবেন যে নিজেদের একটা আইডেন্টিটি থাকে, তাদের ফেসবুক পেজ থাকে, বিভিন্ন সময় দেখবেন যে তাদের ইউটিউব চ্যানেল থাকে। বিভিন্ন রোগী দেখা, বিভিন্ন অপারেশনের ভিডিও তারা কি করতেছে ইউটিউবে দিতেছে, যাতে মানুষ তার সম্পর্কে জানতে পারে, এই কাজ সম্পর্কে জানতে পারে, এই রোগ সম্পর্কে জানতে পারে। ফেসবুকে কিন্তু সে প্রতিনিয়ত কন্টেন্ট দিতেছে, বিভিন্ন ব্যানার করতেছে। কি ব্যানার করতেছে যে আম, এই ডাক্তারের কাছ থেকে যদি আপনারা পরামর্শ নিতে চান তাহলে আপনারা এই 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 সময় আপনারা তার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এই ডাক্তার অমুক দিন বসে, এই ডাক্তার এত থেকে এত পর্যন্ত টাইম পর্যন্ত বসে, এই ডাক্তার কি কি বা ধরেন যে বা কি কি টপিকের উপরে ধরেন যে কাজ করে, কি কি ধরেন যে ই নিয়ে কাজ করে, কোথা থেকে পড়াশোনা, এই ধরেন যে এই জিনিসগুলো ধরেন যে এই প্রমোশন গুলো থাকে। তো এরাও কিন্তু নিজেদের ব্র্যান্ডিং এর জন্য, যাতে ধরেন যে একটু রোগী বেশি পায় বা বেশি যাতে তাদের হাতে কাজ থাকে, সেজন্য কিন্তু নিজেদের ব্র্যান্ডিং করে। সবাই ব্র্যান্ডিং করতেছে, সেটা শপ হোক, সেটা ইলেকট্রনিক ডিভাইস হোক, সেটা ধরেন যে কোনো মেডিকেলের কোনো ডাক্তার হোক আর কি। তো বিভিন্ন ইয়াতে আছে। তো আপনি দেখবেন যে বিভিন্ন আপনি প্রাইভেট যে মেডিকেল যে এগুলো হসপিটাল যেগুলো আছে সেগুলোতে আপনি যান, সেগুলোর নামে আপনি পেজ খুঁজে করেন, যেমন প্রাভা হেলথ একটা আছে, আপনি প্রাভা হেলথ থেকে ফেসবুকে সার্চ দেন, এদের ফেসবুক পেজে ঢুকেন, দেখবেন যে অনেক ব্যানার প্রমোশনাল বিভিন্ন ডাক্তারদের নিয়ে, বিভিন্ন টিপস নিয়ে, বিভিন্ন বা কি কি রোগ হইলে কোন 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 সময় কি কি করতে হবে এই যে সাজেশন নিয়ে বিভিন্ন ব্যানার ট্যানারে এরা করতেছে, প্রমোশনাল টাইপে করতেছে। তো ব্যানারের আসলে ক্যাটাগরির অভাব নাই। আপনি যদি গুগলে যদি সার্চ দেন ব্যানারের ক্যাটাগরি, তাহলে দেখবেন যে শত শত ক্যাটাগরি আসে। এই জায়গা থেকে মোটামুটি আমি 15-20টার মতো ক্যাটাগরি এখানে আমি দিয়ে রাখছি, যেগুলো একটু বেশি ভালো চলে। তার মধ্যে সবগুলো নিয়ে আপনার কাজ করার দরকার নেই, আপনি 2-3টা দিয়ে শুরু করবেন, বাকিগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবেন, সাথে সাথে অ্যাড করতে থাকবেন। তাহলে ব্যানার কি, ব্যানারের টাইপ, তারপর ব্যানারের সাইজ, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ব্যানারের ক্যাটাগরি সম্পর্কেও আমরা জানলাম, অনেক টাইপের ব্যানারের ক্যাটাগরি হয়। এখন ব্যানার তো মোটামুটি সবকিছু আইডিয়া নিলাম। ব্যানার করতে যে আমরা ধরেন যে কোন জিনিসটা আমাদের একটু আগে জানা লাগবে এটা একটু দেখি। তার আগে ব্যানারের কিছু সাইকোলজিক্যাল কিছু বিষয় আমরা দেখি। তার মধ্যে একটা হচ্ছে ফন্ট, কি ফন্ট ইউজ করব। তো আমরা সব ব্যানারে যদি একই টাইপের ফন্ট ইউজ করি তাহলে তো আর হবে না, তাই না? এক এক ব্যানার এক একটা সাবজেক্ট নিয়ে কাজ করে, তো সাবজেক্ট যেহেতু চেঞ্জ হয় ওই সাবজেক্ট অনুযায়ী ব্যানারে কিন্তু ফন্টও চেঞ্জ হয়ে যায়। তো আপনি ধরেন যে বাচ্চাদের নিয়ে কোনো একটা ব্যানার বানাবেন, ধরেন যে কোনো একটা কিডস শপ টাইপের, যেখানে ধরেন যে বাচ্চাদের খেলনা বা টয়স টাইপের জিনিস পাওয়া যায়। তো ওইখানে যদি আপনি যদি অনেক সিরিয়াস টাইপের একটা ভারী টাইপের ফন্ট ইউজ করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। ওইখানে ধরেন যে বাচ্চাদের সাথে যেসব ফন্টগুলো যায় একটু কার্টুনিশ টাইপের, কার্টুনে যেগুলো ইউজ হয়, কমিকের যেগুলো ইউজ হয়, হ্যাঁ বাচ্চাদের যেসব ফন্টগুলো হয়, যে টাইপের ফন্টগুলো হয় সেগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে ধরেন যে একটু আই ক্যাচি লাগবে বা বোঝা যাবে, দূর থেকে কেউ বুঝলে দেখলেই বুঝবে যে এটা বাচ্চাদের জন্য কোনো একটা শপ বা বাচ্চাদের জন্য এখানে কিছু একটা করা আছে। এখন আপনি যদি মনে করেন যে কোনো সিরিয়াস একটা কোম্পানি, ধরেন যে কোনো সফটওয়্যার কোম্পানি বা কোনো ডিজিটাল এজেন্সি, এইসব জায়গায় যদি আপনি মনে করেন যে কোনো একটা ওই বাচ্চাদের ওই ফন্টটা যদি ইউজ করেন লোগোর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, তাহলে কি ভালো লাগবে? তাহলেও কিন্তু ভালো লাগবে না। তো যেই জিনিসটা ধরেন যে যেইখানে দরকার সেই জিনিসটা সেখানে ইউজ করতে হবে। ফন্টের আসলে অনেক প্রকারভেদ আছে, আমরা 3 ধরনের প্রকারভেদ বলি ফন্টের। তো একটা হচ্ছে সেরিফ ফন্ট, একটা হচ্ছে সেন্স সেরিফ ফন্ট, আর একটা হচ্ছে গিয়ে ধরেন যে স্ক্রিপ্ট ফন্ট। তো সেরিফ ফন্ট কোনগুলা? সেরিফ ফন্ট গুলাকে আমরা একটু ক্লাসিক ফন্ট বলি। যেমন সেরিফ ফন্টে দেখবেন যে প্রত্যেকটা ফন্টের যে ক্যারেক্টার গুলা থাকে, ওয়ার্ড গুলার ভিতরে ক্যারেক্টার যেগুলো থাকে প্রত্যেকটার পাশে লেজের মতো বের হয়ে থাকে, নিচের দিকে উপরের দিকে মাথার দিকে বা কোণার দিকে লেজের মতো একটু বের হয়ে থাকে। এগুলাকে বলা হয় ক্লাসিক ফন্ট। এখন ক্লাসিক ফন্ট থেকে কিন্তু আপনি চিন্তা ভাবনা করেন না যে না ক্লাসিক বলতে তো পুরাতন জিনিস বোঝায় বা আগের জিনিস বোঝায়, তো এটা মনে হয় আগে ইউজ হইতো এখন কিন্তু ইউজ হয় না, এরকম কিন্তু না। কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ক্লাসিক ফন্টগুলো ইউজ হয়। যেমন দেখবেন বিভিন্ন কসমেটিকের ব্র্যান্ড, হ্যাঁ এগুলো হচ্ছে ক্লাসিক ফন্ট ইউজ করে। কেন ইউজ করে? যাতে ঐতিহ্য বোঝানোর জন্য বা ধরেন যে বা অনেক দিন ধরে চলে আসতেছে তাদের ধরেন যে ধারাবাহিকতা বোঝানোর জন্য ক্লাসিক ফন্ট ইউজ করে, দেখতেও সুন্দর লাগে। আর সেন্সিটিভ ফন্টগুলো হচ্ছে মডার্ন ফন্ট যেগুলোকে আমরা বলি। দেখেন সেন্সিটিভের ভিতরে এখানে মডার্ন নামে আমি আলাদা একটা টপিক মানে প্যারা করে রাখছি, এখানে একটা লিস্ট করে রাখছি। তো মডার্ন ফন্টগুলোর ভিতরে হচ্ছে মানে এগুলো হচ্ছে সেন্সিটিভ ফন্টের ভিতরে পড়ে, যেগুলো মূলত আমরা বিভিন্ন ডিজাইনে ইউজ করি।
তো ডিজাইনের ভিতরে কোন 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 জায়গায়, যেমন ধরেন যে আমরা বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ডে আমরা গতকালকের ক্লাসে আমরা কি ইউজ করলাম, যে মনসেরাত ফন্ট ইউজ করলাম, পপিন্স ইউজ করছি, নেক্সালেট, এগুলো সব হচ্ছে গিয়ে সেন্সরি ফন্ট, মানে মডার্ন ফন্টের আন্ডারে পড়ে। তো এগুলো হচ্ছে সেন্সরি ফন্টের টপিকের ভিতরে পড়ে। আরেকটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। তো স্ক্রিপ্ট ফন্ট বা যেগুলো হচ্ছে পেঁচানো ফন্ট, অনেক সময় আমরা হ্যান্ড রাইটিং যে ফন্টগুলো আছে সেগুলো বলি। স্ক্রিপ্ট ফন্টের ভিতরে ধরেন যে মোটামুটি এই যে পেঁচানো যেগুলো আছে আর হচ্ছে হ্যান্ড রাইটিং যেগুলো আছে মোটামুটি সবই হচ্ছে স্ক্রিপ্ট ফন্টের ভিতরে পড়ে। যেগুলো হচ্ছে পেঁচানো, এগুলো বিভিন্ন ধরেন যে জুয়েলারি ব্র্যান্ড, কসমেটিক ব্র্যান্ড, এইসব ক্ষেত্রে ধরেন যে ইউজ হয়। বিভিন্ন ধরেন যে পার্লার, বিভিন্ন সেলুন, এইসব ক্ষেত্রে ধরেন যে এইসব ফন্টগুলো ইউজ হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে সেন্সরি ফন্টগুলো যে আমরা দেখলাম, সেন্সরি ফন্টের ভিতরে দুটা ভাগ আছে, একটা হচ্ছে মডার্ন, যেটা আমরা একটু আগে বললাম বিজনেস কার্ডে ইউজ করি, আর একটা হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটা হচ্ছে আমরা টাইটেলে ইউজ করি। বিভিন্ন ব্যানারে যে বড় করে যে টাইটেল গুলো হয়, হ্যাঁ, যে মেন যে সাবজেক্টটা, সেখানে আমরা ডিসপ্লে ফন্ট ইউজ করি। যেগুলো ফন্টগুলো একটু বোল্ড, একটু বড় মোটা, যেগুলো দেখতে আই ক্যাচিং হয়, যেগুলো চোখে বেশি পড়ে, কন্ট্রাস্ট বেশি তৈরি করে, সেগুলোকে ডিসপ্লে ফন্ট বলা হয়। আমি কিছু ফন্টের নাম বলে দিব আজকে ব্যানার করতে গেলে। যেমন গতকাল আমরা বিজনেস কার্ড করতে যে আমরা প্রায় 8-10টা ফন্টের নাম আমি বলে দিয়েছিলাম। আজকে ব্যানার করতে গেলে মোটামুটি কিছুটা সিমিলার কিছু ফন্টের নাম বলে দিব, যেগুলো দিয়ে আপনারা ডিজাইন শুরু করতে পারবেন, কাজ করতে পারবেন। তো এটা গেল ফন্টের একটা সাইকোলজিক্যাল একটা বিষয়। আমরা যখন যেই টাইপের ব্যানার করব ওই টাইপের ফন্ট ইউজ করব। এখন ভিতরে কনফিউশনের এখন কোনো কিছু বা কনফিউজ হওয়ার কোনো দরকার নাই যে আমরা কোন ব্যানারে কি ফন্ট ইউজ করবো। এটা আপনি ক্লাস করতে থাকলে এক লাখটা নিজেই বুঝে যাবেন কোনটা। আচ্ছা, এখন ব্যানার করতে যে আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে যেটাকে আমরা রুল অফ থার্ড বলি, বা ফার্স্ট থিং ফার্স্ট, মানে শুরুতে যেটা আমাদের চিন্তা করতে হবে, যেটাকে আমরা রুল অফ থার্ড বলি। তো এই রুল অফ থার্ডটা বোঝানোর আগে আপনাদেরকে আমি কিছু ব্যানার দেখাই, তারপরে আপনাদেরকে কোশ্চেন করি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রুল অফ থার্ড আসলে জিনিসটা কি। তো আমাদের ধরেন যে পিন্টারেস্টে যাই, গতকালকে আমরা পিন্টারেস্ট বলছিলাম না, আইডিয়ার জন্য সকল ডিজাইন। এখানে আমরা এই করেন না, হ্যাঁ, দাগাদাগি যদি কেউ করেন, দাগাদাগি করেন না। ওকে, তো পিন্টারেস্টে এসে আমরা ধরেন যে এখানে কিছু ব্যানার লিখলাম। তো কি কি ব্যানার লেখা যায়? দুটো আমরা ফুড ব্যানার লিখলাম, ফুড ব্যানার লিখলাম, অনেক টাইপের ফুড ব্যানার আছে। তো আমরা এখান থেকে একটা দুইটা ফুড ব্যানার একটা ওপেন করে রাখি। ধরেন আমরা এই ব্যানারটা ওপেন করলাম, আর হচ্ছে কি আমরা আরেকটা ফুড ব্যানার ওপেন করি। কোনটা ভালো লাগতেছে, ধরেন এটা ওপেন করলাম। আচ্ছা, ফুড ব্যানার গেল। এরপরে ধরেন যে আমরা কি ব্যানার নিতে পারি, আমরা ধরেন যে রিয়েল এস্টেট ব্যানার বানানো একটি হয়েছে। আচ্ছা, রিয়েল এস্টেট ব্যানার, তো রিয়েল এস্টেট ব্যানার আমরা এখান থেকে দুইটা ওপেন করি। হুম, কোনটা ভালো লাগতেছে বলেন তো, কোনটা ওপেন করা যায়? আচ্ছা, এই একটা ওপেন করি। তারপরে হচ্ছে উম, আর কোনটা ওপেন করব? আচ্ছা, এটা ওপেন করি। তাহলে ফুড ব্যানার নিলাম, রিয়েল এস্টেট ব্যানার নিলাম। আর কি ব্যানার নেওয়া যায়? ধরেন যে ওই যে ইলেকট্রনিক ডিভাইস বললাম, অনেক ভালো চলতেছে। তো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ইলেকট্রনিক ডিভাইস তো অনেক রকম হয়, ল্যাপটপ হয়, হেডফোন হয়, ইয়ারবাডস হয়, মোবাইল হয়, অনেক টাইপের হয়। তো আমরা দুই একটা ওপেন করি যাতে আমরা বুঝতে পারি এখানে। তো আমরা একটা আচ্ছা, মোবাইলের একটা ওপেন করি, মোবাইল নিয়ে একটা ব্যানার, একটা মোবাইলের আরেকটা ব্যানারই করতে পারি চাইলে এটা। আর হচ্ছে গিয়ে আচ্ছা, ল্যাপটপের একটা ওপেন করি, ঠিক আছে, একটা মোবাইল একটা ল্যাপটপ। ওকে, তাহলে আমরা তিনটা ক্যাটাগরির ব্যানার আমরা দেখলাম। তো দুইটা হচ্ছে গিয়ে ফুড ব্যানার নিলাম, দুইটা রিয়েল এস্টেট ব্যানার নিলাম, দুইটা হচ্ছে গিয়ে বা দুই তিনটা হচ্ছে গিয়ে আমরা এই ব্যানার নিছি। দুইটা ইন রাখি, আরেকটা ডিলিট করে দিই, সেটা হচ্ছে গিয়ে আমরা ইলেকট্রনিক ডিভাইস। তো আমরা চাইলে এখানে আরো কিছু ব্যানার নিতে পারি। সেটা হচ্ছে আর কি কি ব্যানার, ধরেন যে আমাদের টপিকের ভিতরে ছিল, আমাদের হচ্ছে গিয়ে মার্কেটিং ছিল। তা আমরা এখান থেকে মার্কেটিং ব্যানার লিখি। এই যে মার্কেটিং ব্যানার, তো মার্কেটিং ব্যানার অনেকগুলো আসছে, তো আমরা এখান থেকে একটা দুইটা ওপেন করলাম। ওকে, ঠিক আছে, আমাদের আর দরকার নাই। আমরা মোটামুটি এখান থেকে প্রায় 8-10টার মতো ব্যানার ওপেন করলাম। এইবার ধরেন যে আপনাদেরকে আমি একটু কোশ্চেন করি, তাহলে আপনারা একটু আমার একটু বলেন, একটু বড় করে নেই ব্যানার গুলো দেখার পরে। তো
যে মানুষের সাইকোলজি কাজ করে কিভাবে এবং ওই অনুযায়ী আমরা ব্যানার গুলা বানাবো কিভাবে, কারণ আমরা ব্যানার তো আন্তাজে বানালে হবে না, তো আমাদের সাবজেক্টটা খেয়াল রাখা লাগবে এবং সাবজেক্ট অনুযায়ী আমরা কোন জায়গায় কি বসাবো সেটাও খেয়াল রাখা লাগবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটা ডিজিটাল এজেন্সির ব্যানার একটা ওপেন করলাম। আপনাদের কাজ হচ্ছে কি, এখন আপনারা বলেন যে একটা ব্যানারে তো চোখ তো, যদি আপনি যদি তাকান চোখ তো আর সব দিকে একবারে পড়ে না, তো হয়তো টেক্সটের উপরে পড়ে, ছবির উপরে পড়ে, বা অন্য কিছুর উপরে চোখ তো আগে যায়। তো এই ব্যানার উপরে আপনারা প্রথম পলক দেওয়ার পরে বা প্রথম চোখ যাওয়ার পরে আপনারা কোন জিনিসটা আগে চোখে পড়ছে বলেন তো? ছবি আগে দেখতে পাইছেন, নাকি টেক্সট, নাকি অন্য কিছু, নাকি লোগো, না কালার, না শেপ, না কোনটা? এটা কিন্তু সবার কিন্তু এক একজনের এক একজনের রকম মত হবে, এটা স্বাভাবিক। এটা কারণ সাইকোলজিক্যালি বা এক একজনের এক এক ভাবে কাজ করবে, এটা স্বাভাবিক। তো কার কিরকম বলেন তো, এই ব্যানারে কার কি কোনটা আগে দেখতেছেন? টেক্স। আচ্ছা, একজন বলছে টেক্সট, মানে টাইটেলে যেটা বড় আছে সেটা। জি স্যার। আচ্ছা, একজন বলছে টাইটেল তার আগে চোখ, চোখটা আগে টাইটেলে পড়ছে। আর আর কারো, নাকি সবার কি টাইটেলে চোখ আগে পড়ছে? সবার কি একই, সবার কি চোখ টাইটেলে আগে পড়ছে? আর আলাদা কারো নাই? যে না, কারো ছবি বা কারো লোগো বা কারো শেপ এরকম নাই, নাকি সবারই টেক্সট আগে পড়ছে? আচ্ছা, আমরা আরেকটা দেখি তাহলে, এইটাতে দেখেন তো, বলেন এটাতে বলেন। ওই যে যে। ভাই ইমেজ, আচ্ছা মেসেজ করতেছেন না, আমি তো ভয়েস আবার করে রাখছি। আচ্ছা, পিক বলছেন দুইজন, তিনজন, টেক্সট, টেক্সট, আচ্ছা কেউ কেউ বলছেন টেক্সট, কেউ কেউ বলছেন যে ছবি, একজন বলছে ছবি, হ্যাঁ বর্ষা আপু বলছে ছবি। তাহলে কারো চোখটা আগে ছবির দিকে যাইতেছে, কারো চোখ আগে পিকের পাশের জায়গাটা ফুটছে। পিকের পাশের জায়গাটা বলতে এই যে ইলাস্ট্রেশনের কাজগুলো বলতেছেন সেগুলা। হ্যাঁ, তাহলে কারো শেপের দিকে চোখ আগে যেতেছে, কারো ছবি, কারো টেক্সট, এরকম এক একজনের এক এক মত এরকম। আচ্ছা, এই খাবারের ছবিতে বলেন তো কোনটা, কোনটা আগে চোখ যেতেছে? ফুড, এই খাবারটা আছে আচ্ছা, ফুডের, খাবারটা। ফুডের খাবারটা, খাবারের ছবি দেখলে খাবারের ছবির উপরে চোখ সবার আগেই যায় খাবারের ছবি দেখলে। টেক্সটের উপরে কারো চোখ যায় না, নাকি সবারই খাবারের ছবির উপরে চোখ গেছে? আচ্ছা, এটা এটা বলেন তো তাহলে, এই যে এখানে, এখানে ধরেন যে একটা টুডেস ফুড মেনু, এটা বড় একটা টাইটেল আছে, এর এখানে পিজার দুটা ছবি আছে। এখন পিজার ছবির উপরে চোখ আগে গেছে, নাকি টাইটেলের উপরে বলেন তো? স্পেশাল লেখা মানে টাইটেল লেখার উপরে চোখ আগে গেছে। আচ্ছা, তাহলে কারো এখানে কি হবে, যে বা, ছবির উপরে চোখ আগে গেছে, কারো টাইটেলের উপরে যাবে। দেখেন, আচ্ছা এখানে, এখানে দেখেন তো, এই যে আমরা রিয়েল এস্টেটে চলে আসছি, ঘর বাড়ি নিয়ে। তাহলে এই যে এখানে মডার্ন হোম ফর সেল, এই যে বড় করে টাইটেল লেখা, মানে বড় করে ছবি দেওয়া আছে। এখন কোনটা বলেন তো, এই ঘরের ছবি মানে হোম যেটা আছে সেটা, নাকি টাইটেলটা আগে চোখে পড়ছে? দেখি তো। টাইটেল। স্যার টেক্সট টেক্সট, টেক্সট, টাইটেল। আচ্ছা একজন জি বলছে টেক্সট। ছবি নাই কারো, কারো মতামতে ছবি নাই, যে না ছবি আগে পড়ছে? আচ্ছা, ধরেন যে এইখানে, এখানেও দেখবেন যে হয়তো কারো হয়তো ছবি বা টেক্সট, তাই তো, যে কারো কেউ বলবেন যে ছবি বা কেউ বলবেন টেক্সট। এটা দেখেন যে এখানে, আচ্ছা ইমেজ, এই যে একজন বলছে ইমেজ। আচ্ছা, এখানে মোবাইলের আমরা একটা ব্যানার ওপেন করলাম, মোবাইল, এখানে কি, যে একটা মোবাইলের একটা ব্র্যান্ড মোবাইল। আছে। আচ্ছা, মোবাইলের ছবি একজন আগে বলছে, মোবাইলের ছবি আগে পড়ছে চোখে। আর জি মোবাইল। আচ্ছা, তো সবারই মোবাইলের ছবি আগে পড়ছে চোখে। আচ্ছা, এটা থেকে টেক্সট আগে পড়ে নাই চোখে। যাও আচ্ছা, এইটাতে ল্যাপটপের এটা, আহারে মুরার করছে মুরা। স্যার এই যে ল্যাপটপের এটায়, স্যার নিডে মানে এই ডিজাইন যে এটা টাইটেলটা, একদম এই আগে টাইটেলটা চোখে আগে পড়ছে। আচ্ছা, তাহলে বোঝা গেল তাহলে মোটামুটি। তাহলে এখন তাহলে আমি একটু বুঝাই আপনাদেরকে। এই যে আমরা যে 8-10টা ব্যানার দেখলাম, হ্যাঁ, এক একজনের সাইকোলজি এক এক ভাবে কাজ করবে, এটা তো স্বাভাবিক। কারো আপনাদের ছবি চোখে আগে পড়ছে, মানে চোখে আগে বাজছে ছবিটা, কারো আপনার টাইটেলটা আগে বাজছে, যেটা বড় করে আছে সেটা আগে বাজছে। তো এই জিনিসটা কেন আগে বাজছে, কেউ কিন্তু ধরেন যে সবাই কিন্তু একই কথা বলছেন, কোন সব ব্যানারে কেউ বলছেন ছবি আগে পড়ছে, কেউ বলছেন টেক্সট আগে পড়ছে, কেউ আবার এখানে বলছেন কেউ ছবি, কেউ টেক্সট, কেউ বলছেন এই যে ডিজাইন আগে পড়ছে। এখানেও বলছেন যে কেউ ছবি নালে টাইটেল, মানে সব হয় ছবি নালে টাইটেল, ছবি নালে টাইটেল, এটা বলছেন। কিন্তু আমারে কিন্তু ধরেন যে এই 10টা ডিজাইন দেখানোর পরে কেউ কিন্তু বলেন না ওই যে নিচে
যে অর্ডারের বাটনটা আছে এটা কারো চোখে আগে পড়ছে, এটা কেউ বলছেন? এটা কিন্তু কেউ বলেন না। কেউ কিন্তু বলেন না ওই যে নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু আগে পড়ছে। কেউ কিন্তু বলেন না ওই যে একদম উপরে কোনায় যে লোগো দেওয়া আছে সেটা কিন্তু চোখে আগে পড়ছে। এটা কিন্তু কেউ কিন্তু এগুলো কিন্তু কেউ বলেন নাই। এই যে একদম নিচে ধরেন যে একটা ধরেন যে বাটন যেগুলো দেওয়া থাকে, অর্ডার নাও, বুক নাও, জয়েন নাও, রেজিস্টার নাও, এগুলো যে চোখে পড়ছে এগুলো কিন্তু বলেন নাই। এই যে ছোট করে ডিসকাউন্টের কথা লেখা আছে এটার কথাও কিন্তু কেউ কিন্তু বলেন নাই। তারপর এই যে নিচে যেখান থেকে এই যে ইনফরমেশন ওয়েবসাইটের নাম দেওয়া আছে, লোগো দেওয়া আছে, এগুলা কিন্তু কেউ কিন্তু বলে না যে এগুলো চোখে আগে পড়ছে। তো এটাই হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল একটা বিষয়। তো আমরা ধরেন যে এইভাবে করে কাজ করি। একটা মানুষের চোখ ধরেন যে আপনি যদি চার কোণা যদি একটা ডিজাইন যদি দেখায়, আপনার চোখে তো ডিজাইন সম্পূর্ণটা পড়বে ঠিক আছে, কিন্তু চোখ কিন্তু আগে কিন্তু যে কোনো একদিকে যাবে, হয় ছবির দিকে যাবে নাহলে টাইটেলের দিকে যাবে। এখন ছবির দিকে যাবে নাকি টাইটেলের দিকে যাবে সেটা কিন্তু ডিজাইনাররা কিন্তু অনেকটাই কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারে, কারণ হিউম্যান সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে। এইটাকে বলে আমরা রুল অফ থার্ড, মানে ফার্স্ট থিং ফার্স্ট, মানে যেটা আমাদের ডিজাইন করার আগে চিন্তা করতে হয়। আমি আপনাকে ফটোশপে আমি আপনাকে ধরেন যে 3টা 6টা 9টা ঘর বানায় আমি আপনাকে এই জিনিসটা বুঝাই। ধরেন আমরা এখান থেকে 1000 বাই 1000-এর একটা ব্যানার একটা নিলাম। এখন আমরা ধরেন যে একটা রেক্টাঙ্গুলার শেপ নিলাম, একটা কালারটা চেঞ্জ করে দেই এখানে। এরপর এটাকে আমরা কপি করলাম, যেহেতু রুল অফ থার্ড, তো আমরা এখান থেকে 3টা কপি করলাম। মাঝখানে কালারটা চেঞ্জ করে দিই, নাহলে আবার একই কালার থাকলে অনেকে বুঝবেন না। তো এখানে আমরা এই 3টাকে ধরে আমরা এই কোণায় বসাইলাম, কন্ট্রোল T দিয়ে এটাকে আমরা একদম পুরা ডকুমেন্ট জুড়ে প্লেস করে দিলাম। এখন এটাকে আমরা আবার কপি করলাম, এটাকে আমরা আবার কপি করলাম, বাস আমাদের পুরো ডকুমেন্ট জুড়ে হয়ে গেল না? এখন আমরা এই রুলার গুলা টানলাম। এখন আমাদের বক্স দরকার নাই, আমাদের মেন দরকার হচ্ছে এই রুলার গুলাই। ওকে, রুলারগুলো টানা শেষ, আমরা ডিলিট করে দিই। এখন দেখেন 9টা বক্স পাইছি আমরা, তাহলে একদম সমান মাপে সমানভাবে 9টা বক্স পাইছি। তাইলে দেখেন একটা ডিজাইনের ভিতরে আমাদের সবসময় চোখটা যায় এই যে এই দিকে, চোখটা বাম দিকের এই কোণার দিকে বা মাঝামাঝি যে অংশগুলো আছে কোণার দিকে যেগুলোতে, এগুলোতে মানুষের চোখটা সবসময় আগে পড়ে। তো মানুষের চোখটা যেহেতু এইদিকে আগে পড়ে, এবং নিচের দিকে ডান পাশের অংশে বাম পাশের অংশে এদিকে মানুষের চোখটা পরে যায় যায়, তো ঠিক আছে এক পলক দিলে তো সবই তো দেখে ঠিক আছে। কিন্তু চোখটা আগে এই যে অংশগুলো যে দেখতেছেন, এই যে 1 2 3 4 5টা অংশ, এই 5টা অংশতে মানুষের চোখটা আগে যায়। যেহেতু চোখটা এখানে আগে পড়ে, তো যখন আমরা ডিজাইন করব আমাদের মেইন সাবজেক্টটা আমরা এইখানে রাখারই চেষ্টা করব। এই যে আপনারা যে এক পলক দেখে আপনারা বলছেন কেউ ছবিটা আগে পড়ছে, কেউ টেক্সট আগে পড়ছে, এগুলো কই কই ছিল? সব সব কিন্তু এগুলোর ভিতরেই ছিল। যেহেতু চোখটা এদিকে, আমাদের চোখটা আগে পড়ে, এখানে সাইকোলজিক্যাল বিষয়টা হচ্ছে এরকম যে চোখটা আগে এদিকেই যাবে। তো আমি এই দিকে এখানে এমন কোনো জিনিস রাখার চেষ্টা করবো যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি সবাইকে দেখাইতে চাই যে আমাদের মেইন টপিক হচ্ছে এইটাই। এখন ধরেন এই যে খাবারের ছবিগুলো যে দেখলাম, এখানে খাবারের ইয়ার দেওয়া আছে, এখানে খাবারের ছবি আপনি দেখলেন, পিজার একটা ছবি আছে, টাইটেল একটা আছে, দেখছেন এটা কই আছে? এই থেকেই দেখেন তো, এই মাঝামাঝি থেকে এই যে কোণার দিকে, ঠিক আছে এই জায়গাতেই রয়েছে। আবার এখানে দেখেন এটা মাঝামাঝি রয়েছে বা এই কোণার দিকে রয়েছে, তো এইখানে রয়েছে, তাহলে সাইকোলজিক্যাল কাজ করতেছে। এই যে দেখেন এটা মাঝামাঝি রয়েছে, মানে যেদিকে আমাদের চোখগুলো আগে যায় সেদিকে কিন্তু টাইটেল এবং ছবিগুলো কিন্তু রাখা প্রত্যেকটা ডিজাইনের ভিতরে। দেখছেন এটা মাঝামাঝি বড় করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিসই। এই যে এইদিকে দেখেন টাইটেলটা দেখেন, এই যে কোণা দিকে, এই যে একজন বলছেন না, এখানে একজন বলছেন যে টাইটেলের ছবির আগে বলছেন টাইটেল আগে পড়তেছে। কেন আগে পড়তেছে? কারণ ছবিটা একটু বাম ডান পাশে সরানো, আর যেই জায়গায় চোখটা আগে যায় সেই জায়গায় টাইটেলটা বড় করে দেওয়া, এই জন্য টাইটেলটা একজন বলছেন আগে পড়ছে চোখে। এই জিনিসটা হচ্ছে আমাদের ডিজাইন করতে গেলে আমাদের কাজ করে, সাইকোলজিক্যাল কাজ করে। যেহেতু আমাদের চোখটা সাইকোলজিক্যাল ভাবে এই দিকে আগে পড়ে, তা আমাদের যে ডিজাইনের যে মেন যে টপিকটা সেটা আমরা এই দিকেই রাখার চেষ্টা করি। সেটা ছবি হইতে পারে, সেটা টাইটেল হইতে পারে। এখন এই যে খাবারের ছবিটা নিয়ে যে বলতে চাইছিলাম, যে খাবারের ছবি তো মানুষ আগে দেখবে তাই না? খাবারের ছবিটা দেখার পরে যখন সে যখন চিন্তা করবে যে ঠিক আছে খাবারের ছবিটা দেখে তো আমার ভালো লাগতেছে, এখন আমি এটা অর্ডার করব বা এটা আমি খাইতে চাইতেছি, তাইলে তো সে এখন কি করবে? অর্ডারের বাটন খুঁজবে, অথবা ফোন নাম্বার খুঁজবে, অথবা এটা কোন রেস্টুরেন্ট সেটা লোগোটা খুঁজবে, অথবা অ্যাড্রেস খুঁজবে, অথবা ওয়েবসাইট খুঁজবে, খুঁজবে না? কিন্তু খাবারের ছবিটা আমি এই কোণার দিকে যদি ছোট করে দিয়ে রেখে আমি যদি অর্ডার নাও বাটনটা মাঝখানে বিশাল বড় করে দিয়ে রাখতাম, তাহলে কি অর্ডার করবে? ও কিছু বুঝতো, আগামাতা কিছু বুঝতো? আর অনেক কষ্ট করে খুঁজে নিতে হইতো যে ঠিক আছে এটা কিসের ব্যানার। তো এরকম অনেক সময় অনেক ডিজাইন দেখবেন যে আপনারা ডিজাইন দেখার পরে আপনাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে যে এটা আসলে কিসের ডিজাইন করছে, মানে এটা আসলে কি বুঝাইতে চাইছে, মানে ডিজাইনের সাবজেক্টটা আসলে ক্লিয়ার না। তো আপনার ডিজাইনের যে সাবজেক্টটা থাকবে, সেটা খাবারের ছবি হোক, বাড়ি গাড়ির ছবি হোক, সেটা মানুষের ছবি হোক, সেটা কোনো টাইটেল হোক, যেটা হোক না কেন, এইটুকু জায়গার ভিতরে রাখার চেষ্টা করবেন, মাঝামাঝি থেকে এই উপরের দিকে বাম পাশে কোনার দিকে। যেহেতু চোখটা আমাদের এইদিকেই বেশি, যেহেতু এইদিকেই বেশি পড়ে, আমাদের চোখটা ধরেন যে যেই দিকে বেশি যাবে আমরা এমন ভাবে সাবজেক্টগুলো রাখবো যাতে আমাদের টপিকটা খুব ইজিলি বুঝে। বাড়ির ছবি যখন আমরা দেখলাম, রিয়েল এস্টেটের যেগুলো দেখলাম আর কি, যে মডার্ন হোম ফর সেল, তো কারো যদি মডার্ন হোম ফর সেল যদি কারো যদি দরকার পড়ে,
যে কোনো মডার্ন বাড়ি টাড়ি সে কিনবে, অ্যাপার্টমেন্ট রেন্ট নিবে, ভাড়া নিবে বা কিনবে বা লোন নিয়ে কিনবে, দরকার পড়লেই তো সে আপনার কাছ থেকে সার্ভিস নিবে। সার্ভিস নিতে চাইলেই তখন তো সে আপনার নাম্বার খুঁজবে, ওয়েবসাইট খুঁজবে, তারপরে ধরেন যে বুক নাও অথবা বুকিং নাও এই বাটনগুলো খুঁজবে বা এই টপিকগুলো খুঁজবে যে কোথায় আছে, ডিসকাউন্ট আছে কিনা সেগুলো খুঁজবে। কিন্তু সে যদি ডিজাইন দেখে যদি বুঝতেই না পারে যে এখানে বাড়িঘর সেল করতেছে, নাকি ধরেন যে এখানে খাবার সেল করতেছে, নাকি কি সেল করতেছে বুঝতেই না পারে, তাহলে সে আপনার সাথে যোগাযোগ কেন করবে? দরকার তো, সে তো যোগাযোগ করবে না। তাহলে ডিজাইনের মেইন টপিকগুলো আমাদের কি করতে হবে, এমন ভাবে রাখতে হবে যাতে ধরেন যে আমাদের কাস্টমার যারা আছে, ক্লায়েন্ট, টার্গেটেড ক্লায়েন্ট যারা আছে, তারা যাতে ডিজাইনটা দেখলে এক পলক দেখে এই ডিজাইনটা দেখে কি আপনার কি বুঝতে অসুবিধা হইতেছে এটা একটা পিজা নিয়ে কোনো একটা ডিজাইন করছে। কারণ এটা একটা মেইন মেইন যে জায়গাটা আছে সেই জায়গাতেই আপনার পিজার ছবিটা বিশাল বড় করে রাখাই দিয়েছে, চোখে এটা এমনিই পড়তেছে যে এখানে পিজা নিয়ে কোনো কিছু একটা বানাচ্ছে। টাইটেল পড়ারও দরকার নাই, টাইটেল পর না পড়ে বুঝে দিতেছে এটা হয়তো পিজা নিয়ে কোনো একটা কিছু, হয়তো কোনো একটা অফার টফার বা পিজা নিয়ে কিছু একটা বলতেছে, তাই না? কিন্তু অনেক ডিজাইন দেখবেন যে এই সাবজেক্টটা ঠিক মতো চুজ করতে পারে না এবং সাবজেক্টটা ঠিক জায়গায় বসাইতে না পারার কারণে অনেকে বুঝতেই পারে না ডিজাইনে যে ধরেন যে কি টাইপের ডিজাইন করছে বা কেন ডিজাইন করছে। তাহলে যেহেতু আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া ব্যানার এগুলো নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যায়, বা আমরা যেহেতু এখনো ব্যানার একটা করি না, আমরা একটা ব্যানার করি, অলরেডি 12টা বেজে গেছে। আমরা মোটামুটি ব্যানার কি সেটা আমরা দেখলাম, ব্যানারের টপিক দেখলাম, টাইপস দেখলাম, ব্যানারের সাইজ দেখলাম, ব্যানারের ক্যাটাগরি দেখলাম, ব্যানারে কিছু সাইকোলজিক্যাল কিছু ফন্টের কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করলাম, এবং ব্যানার করতে গেলে আমাদের কি কি বিষয় খেয়াল রাখা লাগবে সাবজেক্ট অনুযায়ী সেই বিষয়গুলো দেখলাম। এইবার ধরেন যে আমরা একটা ধরেন একটা ব্যানার বানাই, তো আমরা ধরেন কি টাইপের ব্যানার বানাবো? রিয়েল এস্টেট ব্যানার বানাবো, না টেকনোলজি টাইপের ব্যানার বানাবো, নাকি কসমেটিক টাইপের কোন একটা ব্যানার বানাবো? বলেন তো, আইডিয়া দেন তো। টেকনোলজি কাইন্ড বানান। টেকনোলজি, আচ্ছা ঠিক আছে টেকনোলজি। তাহলে আমাদের ধরেন আম, কি হইতে পারে, ইয়ারবাস হইতে পারে, হেডফোন হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, মোবাইল হইতে পারে, তাই না? তাহলে আমরা একটা টেকনোলজি বানাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা ফেসবুকের জন্য একটা সাইজ নেই আর ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ নেই, ঠিক আছে? তাহলে ধরেন যে দুইটাতে আপনার দেখা হয়ে যাবে। তাহলে ফেসবুকের জন্য যদি আমরা সাইজ যদি নিতে চাই, তাহলে ওই যে একটু আগে আমরা বললাম আমাদের সোশ্যাল সাইজের ডট আইও একটা আছে না এখানে? আচ্ছা টেকনোলজি, টেকনোলজি, আচ্ছা ঠিক আছে, তাহলে টেকনোলজি বানাই, সমস্যা নেই। আচ্ছা তাহলে ফেসবুকের জন্য সাইজ আমরা কি দেখছিলাম, 1200 বাই 1200। তাহলে 1200 বাই 1200 মানে কি, 1:1, মানে উইথ হাইট যেটা থাকবে সেটা আর কি, সেটা থাকবে টেকনোলজি আবার সফটওয়্যার। সফটওয়্যার নিয়ে বানাইতে গেলে তো অন্যকে ইয়েতে পড়ে যায়। ধরেন যে আপনার কি টাইপের সফটওয়্যার প্রমোশন করবেন টরুন বা এগুলা সেগুলা নিয়ে পড়ে যায়। ওয়েবসাইট হলে আলাদা জিনিস, যে আপনি ওয়েবসাইট বানায় ই কমার্স ওয়েবসাইট সেল করবেন সেটা আলাদা জিনিস। আচ্ছা ঠিক আছে, টেকনোলজি দিয়ে বানাই, টেকনোলজি দেখি, তাহলে এমনি বুঝবেন আপনি। আচ্ছা তাহলে ফেসবুকের জন্য আমরা রেশিও পাইলাম কি, 1:1, যেটা ধরেন যে আমাদের উইথ হাইট সেম থাকবে। তাহলে আমরা উইথ যদি নেই 1200, হাইটও 1200 থাকবে। উইথ যদি নেই 2000, তাহলে হাইটও 2000 থাকবে। তাহলে ফেসবুকের জন্য যদি আমরা সাইজ নেই, আমরা চেষ্টা করবো সবসময় একটু বড় বড় একটা সাইজ নিয়ে কাজ করতে। আপনি যদি ফেসবুকের জন্য যদি আপনি এখানে 1080 বাই 1080 দিয়ে করেন, তাও সেম, মানে তাও কিন্তু ফেসবুকে কিন্তু ওই মানে অ্যাডজাস্ট হয়ে যাবে বা সাইজ অনুযায়ী নিয়ে নিবে। কিন্তু আমরা যদি পিসি কনফিগার ভালো থাকে তাহলে আমরা চেষ্টা করবো এটা একটু বড় করে যাতে নেওয়া যায়, তাহলে রেজুলেশন ভালো থাকবে, কোয়ালিটি একটু ভালো থাকে। তাহলে আমরা ধরেন যে এখান থেকে আমরা 2000 বাই 2000 নিলাম। মানে ফেসবুকের জন্য আমি এইভাবে করে কাজ করি, 2000 বাই 2000। আমি যখন বাসায় বসে যখন কাজ করি তখন এটাকে আরো বাড়াই দিই, আমি 2500 বাই 2500, 3000 বাই 3000 এরকম নিয়ে করি আর কি। তো এটা পিসি কনফিগার উপরে ডিপেন্ড করে। আচ্ছা রেজুলেশন আমরা কত রাখবো, এটা তো প্রিন্ট মিডিয়া না। গতকালকের ক্লাসে আমরা দেখছিলাম রেজুলেশন আমরা 300 নিয়েছিলাম বিজনেস কার্ডের ক্লাসে। কেন নিয়েছিলাম, কারণ বিজনেস কার্ড হচ্ছে কি আমাদের কি কি কাজ করে, প্রিন্টিং এর জন্য কাজ করে, তো প্রিন্টিং এর জন্য রেজুলেশন 300 নিয়েছিলাম। আর সোশ্যাল মিডিয়া ব্যানার তো আমাদের সোশ্যাল মিডিয়াতেই থেকে যাবে, তো আমাদের তো প্রিন্টে যাবে না, সেজন্য আমরা ইলেকট্রিক মিডিয়া বা ওয়েব মিডিয়ার আন্ডারে পড়ে, তো এটার জন্য আমরা রেজুলেশন নিলাম 72। আপনি চাইলে 300 নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু 300 নিলে আপাতত ফাইলের সাইজটা অনেক বেশি ভারী হয়ে যাবে। কালার মোডটা অবশ্যই কি নিব, আমরা 8 জিবি নিব। গতকাল ক্লাসে আমরা বিজনেস কার্ডের সময় আমরা সিএম ওকে নিয়েছিলাম, কারণ বিজনেস কার্ডটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার আন্ডারে পড়ে, আর সোশ্যাল মিডিয়ার কিসের আন্ডারে পড়ে, ওয়েব মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়ার আন্ডারে পড়ে, এই জন্য আমরা 8 জিবি নিলাম। বাস এতটুকুই। উইথ হাইট নিলাম, রেজুলেশন নিলাম, কালার মোড নিলাম, নেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে একটা ডকুমেন্ট একটা চলে আসছে। এখন কথা হচ্ছে যেহেতু এটা প্রিন্ট মিডিয়ার আন্ডারে না, তো প্রিন্টিং এ যদি আমরা কোনো কিছু বানাই তাহলে আমাদের সেফটি এরিয়া লাগে, প্রিন্ট এরিয়া লাগে, ব্লিড এরিয়া লাগে। তো যে যদিও এটা প্রিন্ট মিডিয়ার আন্ডারে পড়ে না, আমাদের ব্লিড এরিয়ার দরকার নাই, কিন্তু আমাদের সেফটি এরিয়া একটা বা সেফটি মার্জিন কিন্তু আমাদের ওয়েব বা ইলেকট্রিক মিডিয়ার ক্ষেত্রে কিন্তু দরকার কিন্তু পড়ে। এটা কেন পড়ে? কারণ আমরা যে টাইটেলগুলো লিখবো, ছবিগুলো দিব বা লোগো যেগুলো দিব সেগুলো কিন্তু আমরা কিন্তু একটু দেখাই। আমি ধরেন যে আমি এখানে একটা র্যান্ডমলি কিছু একটা লিখলাম, এই টেক্সটটাকে আমি কন্ট্রোল টি দিয়ে বড় করে দিলাম। ধরেন এটা আমাদের লোগো বা টেক্সট বা টাইটেল যে কোনো কিছু, এটা এই লেখাগুলোকে আমরা কি এই যে কোণা দিয়ে শুরু করব, এরকম ভালো লাগবে এই যে কোণা দিয়ে এরকম করে?
এখান থেকে কিন্তু শুরু করবো না। বিজনেস করার সময় আমরা কি করছিলাম, বিজনেস করার সময় এতটুকু প্রিন্ট এরিয়া থাকার পরেও আমরা কি করছিলাম, সেফটি এরিয়া নিয়ে ভিতরে একটা জায়গা ছেড়ে দিয়ে আর কি, বাইরে থেকে জায়গা ছেড়ে দিয়ে ভিতর থেকে একটা সেফটি মার্জিন নিয়ে কাজ করছিলাম। এই ব্যানারের ক্ষেত্রে কিন্তু ঠিক সেম, যেহেতু আমরা একটা ধরেন যে লাইন মেনটেন করে আর কি ডিজাইনগুলো করবো, যাতে দেখতে অ্যালাইনমেন্টগুলো সুন্দর হয়, দেখতে যাতে সুন্দর হয়, সেজন্য আমরা একটা সেফটি এরিয়া রাখবো। এখন সেফটি এরিয়া কত রাখবো, এটা তার প্রিন্ট মিডিয়ার আন্ডারে তার পরে না যে আমরা 0.25 ইঞ্চি নিব গতকালকের ক্লাসের মতো, বা ইঞ্চিতে নিব, এটা তো আমরা পিক্সেলে নিছি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে 2000 বাই 2000 পিক্সেলে নিছি, তো আমরা চাইলে এখান থেকে 100 বাই 100 পিক্সেলের একটা বক্স নিতে পারি। আপনি যদি ডকুমেন্টের সাইজ যদি মনে করেন যে 1000 বাই 1000 নেন পিক্সেল, তাহলে কিন্তু তখন আবার কিন্তু 100 বাই 100 কিন্তু আপনি নিতে যান না, কারণ 2000 বাই 2000 পিক্সেলের জন্য 100 পিক্সেল যতটুকু বড় হবে, 1000 বাই 1000 পিক্সেলের জন্য 100 পিক্সেল কিন্তু আরো বেশি বড় হয়ে যাবে। তো আমরা এখানে এগুলা জিরো করে দিই, ব্লিড ব্লিড দরকার নাই। তো আমরা এখান থেকে 100 পিক্সেল নিলাম, এতটুকু নিলাম এখান থেকে। আপনি চাইলে এটাকে আপনি 50 পিক্সেল নিতে পারেন, আপনি চাইলে 75 পিক্সেল নিতে পারেন। আপনি যদি মনে হয় যে ঠিক আছে 1000 বাই 1000 নিয়ে কাজ করতেছেন, 100 পিক্সেল তো অনেক বড়, 50 নিয়ে কাজ করেন, 50 বড় হলে আপনি 25 নিয়ে কাজ করেন। এটা আপনার জাস্ট, এটা কোনো ফিক্সড কোনো কিছু না। আপনি আপনার কাজের সুবিধাতে কতটুকু জায়গা চারপাশ থেকে ছেড়ে দিবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। যদি মনে করেন যে ডিজাইনে অনেক বেশি টেক্সট, অনেক জায়গা লাগবে, তাহলে কম জায়গা ছেড়ে দিবেন। আর ডিজাইনে যদি জায়গা কম হয়, মানে বা টেক্সট কম থাকে, জায়গা কম যদি লাগে, তাহলে বেশি জায়গা ছেড়ে দিবেন। এখন ধরেন যে আমরা এটাকে কপি করে দুই পাশে রাখলাম, এইখান থেকে রুলার গুলা টান দিয়ে ধরে বসায় দিলাম। একদম ইজি, তাই না? জাস্ট বক্স নিয়ে রুলার গুলো বসাই দিলাম, এখন আর বক্স দরকার নেই, ডিলিট করে দিলাম। তাহলে আমরা কি পাইলাম, আমরা সেফটি এরিয়া পেয়ে গেলাম না? এখন আমরা ডিজাইন গুলো করবো, ডিজাইন সম্পূর্ণ জায়গা জুড়ে করবো, কিন্তু টেক্সট গুলা, লোগো গুলো আমরা ভিতরে রাখার চেষ্টা করব। ওকে, এটা গেল আমাদের ফেসবুকের জন্য আমাদের কিভাবে একটা ডকুমেন্ট নিব সোশ্যাল মিডিয়া, সেটা দেখলাম। এবার আমরা ইনস্টাগ্রামের জন্য একটু দেখে আসি, তারপর আমরা ডিজাইনটা করি। তো আমরা ইনস্টাগ্রামের জন্য যদি আমরা ধরেন কোনো ই করতে চাই, ডকুমেন্ট নিতে চাই, তাহলে আমরা ইনস্টাগ্রামের জন্য আমি সবসময় যে ডকুমেন্টটা নেই সেটা আপনাদের দেখাই। ইনস্টাগ্রামটা যেহেতু একটু লম্বাটে হয়, তাই না? আপনারা দেখছেন হয়তো, লম্বাটে হওয়ার কারণে আমি সবসময় হাইটে সবসময় 300 পিক্সেল গ্যাপ রাখি, 300 পিক্সেল। কিরকম 300 পিক্সেল, আমার উইথ যদি হয় 1000, হাইট রাখি 1300, উইথ যদি হয় 2000, হাইট রাখি 2300, উইথ যদি হয় 3000, হাইট রাখি 3300, মানে 300 পিক্সেলের একটা গ্যাপ রাখি। এই 300 পিক্সেলের জন্য এটা লম্বাটে হয়ে যায়। যেমন উইথ এখানে ধরেন কত আছে, 2000, হাইট কত হবে 2300, তো আমরা 300 পিক্সেল যোগ করে দিলাম, 2300 দিলাম। এই দেখেন একটু লম্বাটে লম্বাটে হয়ে গেছে না? এইটা আমরা ইনস্টাগ্রামের জন্য ইউজ করি। তো আমরা ইনস্টাগ্রামের জন্য ধরেন যে 100 বাই 100 একটা নিলাম, সেফটি মার্জিন নিলাম, নেওয়ার পরে এখানে রাখলাম, এটা রাখলাম। আপনি যদি অ্যাকুরেট, এটা কিন্তু ইনস্টাগ্রামের জন্য কিন্তু মোটামুটি কিন্তু ঠিক আছে এটা, হ্যাঁ। ডকুমেন্ট ডিজাইন করলে কিন্তু ইনস্টাগ্রামের জন্য এটা ঠিক মতো করে বসে। তারপরে যদি আপনি চান যে না ঠিক আছে আপনি এইভাবে কাজ করুন, আপনি প্রফেশনাল ভাবে ইনস্টাগ্রামের এক্সাক্ট সাইজ নিয়ে কাজ করবেন, তাহলে আপনি সোশ্যাল সাইজের ডট আইও অথবা গুগলে সার্চ করে এক্সাক্ট সাইজ অনুযায়ী নিয়ে কাজ করতে পারেন। তো আমি এভাবেই করি সবসময়। এখান থেকে আমরা এটা রুলার গুলা টান দিয়ে এখানে বসাই দিই। ঠিক আছে, তাহলে আমাদের কি হইলো, আমাদের এখন মোটামুটি এই যে ফেসবুকের জন্য সাইজ নেওয়া আছে, আমাদের ইনস্টাগ্রামের জন্য সাইজ একটা নেওয়া আছে। তো আমরা কি করব এখন, টেকনোলজি ব্যানার করব, ইয়ারবাডস, হেডফোন, মোবাইল, বা যাই বলেন ল্যাপটপ ট্যাপটপ, এগুলো আমরা করব আর কি। কিন্তু কোনটাতে করব বলেন তো, ফেসবুকেরটা করব নাকি ইনস্টাগ্রামের জন্য করব? যে কোনো একটা বলেন তো, কোনটাতে করব? এফবি, ফেসবুকের জন্য? হ্যাঁ। স- ফেসবুকের জন্য। সবাই ফেসবুক? বুঝলাম না, সবাই কি ফেসবুক বেশি চালান থেকে ফেসবুকের জন্য বলতেছেন? ইনস্টাগ্রামের জন্য করতে চাইলে করতে পারেন। আচ্ছা, না আপনারা যেটা বলবেন সেটাই, ডিজাইন তো একই, শুধু সাইজটা শুধু আলাদা। হ্যাঁ, ফেসবুকটা ধরেন যে প্রমোশন আর্ট একটু বেশি চলে আর কি, এই জন্য ধরেন যে ফেসবুকে বেশি প্রমোশন টমোশন সবাই করে, কিন্তু ইনস্টাগ্রামের জন্য কিন্তু অনেকে কিন্তু করে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ধরেন কি নিয়ে ডিজাইন করব, মনে করেন যে আমরা হেডফোন অথবা আচ্ছা ছোট আইটেম নিয়ে করি, যেমন ইয়ারবাডস। হ্যাঁ ঠিক আছে, তো আমরা ধরেন ইয়ারবাডস লিখে এখানে সার্চ করি, সার্চ করার পরে ইয়ারবাডস, আমরা একটু ব্যানার ডিজাইন করার আগে কি করতে হবে, আগে ডিজাইন রিসার্চ করা লাগবে, আইডিয়া নিতে হবে ইয়ারবাডস এর ব্যানার কিরকম হয় সেটা আগে জানা লাগবে না? তো আমরা এখানে কয়েকটা ব্যানার ওপেন করলাম, ধরেন আমরা এটা একটা ওপেন করলাম, আগে একটু আইডিয়া নিয়ে নেই। এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম, এগুলো পোডিয়াম ব্যাকগ্রাউন্ডে হয় বেশি। এটা একটা ওপেন করলাম, সিম্পল ব্যাকগ্রাউন্ড, পোডিয়াম ব্যাকগ্রাউন্ড, 3D। এটাতে আচ্ছা দেখেন, এই যে একটা ইয়ারবাডস কি আছে এখান থেকে, স্পোর্টস ওয়্যারলেস ইয়ারবাডস, এটা একটা গেল। তারপরে ধরেন যে এখান থেকে এই যে একটা ইয়ারবাডস আছে, এটা হচ্ছে পোডিয়াম ব্যাকগ্রাউন্ডে করা, মানে পোডিয়ামের উপরে রাখা। পোডিয়াম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চলে, পোডিয়াম। কিরকম চলে, ধরেন যে আমি আপনাকে ফ্রি পিকে যাই,
বিভিন্ন কসমেটিক বলেন বা ই বলেন, যেমন আমি এখান থেকে পোডিয়াম লিখলাম, পোডিয়াম ব্যাকগ্রাউন্ড, এগুলোর নাম ভিডিওতে থেকে গেল, আপনারা সার্চ দিয়েই করবেন। এই দেখেন পোডিয়াম ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা যায়। যেমন আপনি ধরেন যে এই একটা ব্যাকগ্রাউন্ড দিলেন আপনার ডিজাইনে, নেওয়ার পরে এখানে একটা কসমেটিকের কোনো একটা প্রোডাক্ট রাখলেন, বা সেখানে পাশের লোগো টোগো টাইটেল টাইটেল নিচে ইনফরমেশন অ্যাড করে দিলেন, বাস ব্যানারের কাজ কিন্তু শেষ। কারণ আপনার রেডিমেড একটা ব্যাকগ্রাউন্ড তো পেয়ে গেছেন, তাই না? এগুলো কিন্তু খুব ইজি। এই যে এইসব লম্বাটে সাইজগুলো কি কিসের জন্য ইউজ করি আমরা? ইনস্টাগ্রামের জন্য ইউজ করি। এখানে ধরেন যে আপনি চাইলে ইয়ারবাডসটা রাখতে পারেন, হেডফোন রাখতে পারেন, দুইটা মোবাইলের ছবি রাখতে পারেন, এখানে লোগো রাখতে পারেন, টাইটেল রাখতে পারেন, তাহলে কিন্তু শেষ, ব্যানারের কাজ শেষ। তো এই পোডিয়াম ব্যাকগ্রাউন্ড গুলো অনেক সুন্দর হয়, দেখেন অনেক ফ্রিতে ফ্রিতে সুন্দর করে পোডিয়াম ব্যাকগ্রাউন্ড গুলো এখান থেকে নিতে পারবেন, নিয়ে নিয়ে কাজ করতে পারবেন, ডিজাইন আপনি ইউজ করতে পারেন। আচ্ছা যাই হোক, তো পোডিয়াম ব্যাকগ্রাউন্ড, আজকে পোডিয়াম ব্যাকগ্রাউন্ড দেওয়ার করবো না, আমরা নর্মাল ভাবেই করি এখান থেকে। তো আমরা দেখেন এখানে কি কি আছে, যে স্পেশাল অফার, তারপরে ডিসকাউন্ট, ইয়ারবাডস এর একটা ছবি। তো ইয়ারবাডস এর ডিজাইনে ইয়ারবাডস এর ছবি থাকবে, এটা তো একটা কমন কমন একটা বিষয়, ইয়ারবাডস এর ছবি। এবং দেখেন এই যে প্রাইস আছে এখানে, তাই না? একটা প্রাইস আছে। তারপরে এখান থেকে কি কি আছে, ইয়ারবাডস এর কোনো ফিচার টিচার থাকলে, নয়েজ ক্যান্সেলেশন বা হাবিজাবি এগুলো থাকলে সেগুলো আছে, এগুলা। তো এখন আমরা ইয়ারবাডস করতে গেলে আমাদের কি লাগবে? এখন ইয়ারবাডস এর ছবি লাগবে না, তো আমরা একটা ছবি কিছু কোত্থেকে ডাউনলোড করবো সেটা দেখে আপনাদের কিছু কিছু ওয়েবসাইট আমি দিয়ে দিই, হ্যাঁ, যেগুলো হয়তো সচরাচর সবাই ইউজ করে না। এখন ওয়েবসাইট যদি খাবারের ছবি যদি হয়, যদি মনে করেন যে আপনি পিৎজা বার্গার বা যে কোনো খাবারের আইটেম, চাইনিজ আইটেম, মেক্সিকান আইটেম, খাবারের ছবি যদি হয়, তাহলে খুব ভালো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে গিয়ে ধরেন যে ফুডিস ফিড। ফুডিস ফিড নামে একটা ওয়েবসাইট আছে। এখানে হচ্ছে গিয়ে খাবারের ছবি পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর খাবারের ছবি পাওয়া যায়। আপনি যা সার্চ দিবেন তাই দেখছেন কত হাই কোয়ালিটির ছবি। এগুলো কিন্তু সব কিন্তু ফ্রি, ফ্রি ডাউনলোড দিলেই ফ্রিতে চলে আসবে। দেখেন এখন আপনার কি লাগবে, ধরেন বার্গার লাগবে, বার্গার লাগে সার্চ করেন, এই যে বার্গারের ছবিগুলো আসছে, কত বার্গার এখানে প্রচুর পরিমাণে, ধরেন যে এখানে এখানে দেওয়া আছে, এই দেখেন কত ধরনের বার্গার আছে। পিজা লাগলে পিজা সার্চ করেন, যা সার্চ করবেন এখানে সবকিছু চলে আসে। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে, আপনার যদি ছবি যদি মনে হয় যে ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি লাগবে, এখানে কিন্তু সব ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ, কোনো রেস্টুরেন্টে অথবা কোনো টেবিলের উপরে, কোনো বাইরের এনভায়রনমেন্টে, এখানে। তো আপনার হচ্ছে গিয়ে কি লাগবে? আপনার হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি লাগবে, তাহলে কিন্তু এই ওয়েবসাইটে আর কোনো কাজ নাই। আর ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবির জন্য আপনাদের আরো দুইটা ওয়েবসাইট আমি দিয়ে দিই। একটা হচ্ছে গিয়ে ধরেন যে ক্লিন পিএনজি, একটা হচ্ছে পিএনজি উইং। এই যে পিএনজি উইং, এইখানে আপনারা যে কোনো ছবি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ পাবে, যেমন পিএনজি উইং, ক্লিন পিএনজি। পিএনজি উইং এ এসে আমাদের কি লাগবে? ইয়ারবাডস লাগবে না, তো আমরা এখান থেকে ধরেন, আচ্ছা এগুলো ডিলিট করে দিই, বেশি হয়ে গেলে দেখাইতে সমস্যা, এটা দরকার নাই। আহ হয়ে গেল, আচ্ছা। আচ্ছা আমরা লিখেই নেই, দূর কপি করতে চাইছিলাম, কপি হয় না। আচ্ছা আমরা এখান থেকে লিখেই নেই, যেমন আমরা এখান থেকে ইয়ারবাডস লিখে সার্চ করলাম পিএনজি উইং এ। এই দেখেন কি পরিমাণের ইয়ারবাডস এর ছবি এখানে আসছে, কত কালারের আসছে। এগুলো সব কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আপনারা দেখতেই পাইতেছেন, এটা সব কি করা, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে বসানো। আবার পিএনজি এখানে এসে যদি আমরা যদি লিখি, ইয়ারবাডস যদি লিখি, তাহলে এখানে আপনারা পাবেন এই যে প্রচুর পরিমাণের ইয়ারবাডস, সিঙ্গেল, ডাবল বা ইয়ারবাডসের কভার থেকে শুরু করে প্রচুর এখানে ধরেন যে ইয়ারবাডসের ছবি টবি আছে। তো পিএনজি উইংটা ভালো, পিএনজি উইং এ সবসময় ভালো ভালো ছবি দেয়, আউটপুট দেয়, এটা ভালো লাগে এই করতে। তো এখন আমরা ধরেন যে একটা ইয়ারবাডসের একটা ছবি নামাই, ধরেন আমরা আচ্ছা এত খুঁজে লাভ নাই, যেহেতু একটা প্র্যাকটিস করতেছি, একটা মোটামুটি একটা অ্যারেঞ্জ, ধরেন আমরা এই এই ছবিটাই নামাই সাদা, বা এই এটা মনে হয় রেজলিউশন ভালো আছে, এটাই নামাই। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে কি একটা অ্যাড দেখতে বলতেছে, মানে এটা তো ফ্রি ইয়া তো, মনে করেন ফ্রিতে আপনি পিএনজি ফাইল নিতেছেন, তো তো ওদেরও তো ইনকাম টিনকাম করা লাগে, জাস্ট 15-20 সেকেন্ডের মাঝে মাঝে একটা অ্যাড দেখাবে, এটা দেখে নিন। একবার অ্যাড দেখলে আপনি 100-200 ছবি নামাইতে পারবেন, তখন আর অ্যাড আসবে না। প্রতিদিন একবার দুইবার করে অ্যাড দেখায়। আচ্ছা এবার কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই যে ডাউনলোড পিএনজি, ডাউনলোড পিএনজিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কিছুক্ষণ সময় নেবে। প্রথমবার যদি অনেকদিন পরে বা প্রথমবার যদি যান, তাহলে এখান থেকে অনেক সময় কি করতে বলবে, এখানে আপনি মানুষ নাকি রোবট সেটা দেখা দিতে বলবে, মানে এরকম সিরিয়াল দিয়ে দিবে। তখন কি কি সিরিয়াল দিচ্ছে আমার বি, তো বি তে ক্লিক করলাম, তারপর এইটে ক্লিক করলাম, ডি, ডি তে ক্লিক করলাম, ডাব্লিউ, ডাব্লিউ কই খুঁজি, এই যে ডাব্লিউ। বাস এই এতটুকুই কাজ, এই যে পিএনজি ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা নিয়ে গেলাম ফটোশপে। ওকে, তাহলে একটা ছবি পেলাম। আচ্ছা দেখেন, তাহলে আমরা তিনটা ওয়েবসাইট দেখলাম, একটা হচ্ছে পিএনজি উইং, একটা হচ্ছে কি আমাদের ক্লিন পিএনজি,
একটা হচ্ছে আমাদের ফুড ইজ ফিট, এটা গেল। এখন র্যান্ডমলি ছবির জন্য আমি আপনাদের আরো কিছু ওয়েবসাইটের নাম বলে দিই, যেমন ধরেন গেটি ইমেজেস, শাটার স্টক, তারপরে পিকজাবে, পিক্সেলস, এগুলা। এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণের ছবির আমার এখানে কটা, একটা দুটা তিন চার পাঁচ ছয় সাত, প্রায় 20টার মতো ওয়েবসাইট আছে যেখান থেকে আমি ছবি নামাই। তো আমরা কি কি দেখলাম এখানে? পিক্সেলস.কম, পিক্সাবে.কম, শাটার স্টক দেখলাম, গেট ইমেজেস দেখলাম, তারপরে হচ্ছে গিয়ে পিএনজি উইং, ক্লিন পিএনজি, ফুড ইজ ফিট, তারপরে এই যে ফ্রি পিক তো আছেই, ফ্রি পিক থেকেও নামাইতে পারবেন। প্রায় আমরা প্রায় এখানে 8টা 10টা ওয়েবসাইট দেখলাম যেখান থেকে আপনার ছবি নামাইতে পারবেন। জাস্ট এখানে শাটার স্টকে যাবেন, শাটার স্টকে আবার শাটার স্টকে একটা সমস্যা আছে, শাটার স্টকের ছবিগুলো আবার কি থাকে, ওয়াটারমার্ক থাকে না। যেমন ধরুন শাটার স্টকে এসে, শাটার স্টকে কেউ ছবি নামাইছেন আজ পর্যন্ত? শাটার স্টকের ছবিগুলো কখনো সার্চ দিয়ে দেখছেন শাটার স্টকের? যেমন শাটার স্টকে যদি আপনি কোনো কোনো একটা ছবি যদি আপনার পছন্দ হয় বা আপনি ডাউনলোড করতে যদি যান, ধরেন আপনার একটা ছবি আমরা এই করি। হ্যাঁ, তখন ব্যাকগ্রাউন্ডে ওই লোগোটা দেওয়া থাকে যে শাটার হ্যাঁ, স্টক। ধরেন যে এই এই লোকের একটা ছবি নামাবেন, দেখছেন ক্লিক করার পরে কি হয়ে যায়, এখানে একটা ওয়াটারমার্ক চলে আসে। তো এইটা আবার ওয়াটারমার্ক সরানোর জন্য আমাদের আরো একটা ওয়েবসাইট আছে, ধরেন যে আমাদের এখানে এই যে নোহাট.সিসি একটা ওয়েবসাইট আছে। এটা আপনি চূড়াই চূড়াই ভাবে শাটার স্টকের ওয়াটারমার্ক রিমুভ করে নামাইতে পারবেন। নোহাট.সিসি তে এসে আপনার এখানে লগ ইন করে নেবেন, আমার লগ ইন করা আছে। জাস্ট এখান থেকে আপনারা লগ ইন লেখা থাকবে, লগ ইনে ক্লিক করে মেল দিয়ে কানেক্ট করে দিবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা এখন কি করবেন, এখন যেই ছবিটা আপনারা নামাইতে চান, ছবিটা কই গেল, এই যে এই ছবিটা, এইটার লিংক, এই যে উপরে যে লিংকটা থাকে এটাকে কপি করবেন। কপি করে নোয়াড.সিসি তে আসবেন, আসার পরে এই যে ফাইন্ড স্টক, মিডিয়াম স্টক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বক্সটা যে আসছে না, এই বক্সটা এইখানে আপনার, আচ্ছা এখানেও আবার একটু অ্যাড ট্যাড দেখায়, হ্যাঁ কিছু করার নাই। তো ফ্রিতে নিতে গেলে একটু মাঝে মাঝে একটু অ্যাড ট্যাড লেখা লাগে। এই ওয়েবসাইটের নামগুলো আপনারা বুঝছেন তো, মানে লিখে নিছেন তো, ভিডিও তো থেকে গেছেই। আপনারা কি করবেন, এগুলা কিন্তু বুকমার্ক করে রাখবেন। যেমন দেখেন এই যে এখানে আমার দেখেন সুন্দর করে সব বুকমার্ক করা আছে, যেমন এই যে ফটো রিসোর্স নামে একটা ফোল্ডার করে রাখছি আমি। আমি যদি এখানে যদি ক্লিক করি, এই যে যতগুলো ওয়েবসাইটে ধরেন যে আমি ছবি নামাই, প্রায় 20-25টা ওয়েবসাইট, সবগুলো এখানে বুকমার্ক করা আছে। মানে এখন যদি আপনি চিন্তা করেন যে এই যে ক্লাসের ভিডিওতে কি জানি একটা ওয়েবসাইট দেখাইছিল, এখন আপনার ভিডিও দেখা লাগবে, ভিডিও আবার কোন জায়গায় দেখাইছিল সেটা বের করা লাগবে, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। আপনি কি করবেন, এই যে প্রতিটা জিনিস কি করবেন, এই যে প্রত্যেকটা, এই যে বুকমার্ক করা যায়, প্রত্যেকটা বুকমার্ক করা যায়, আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে ওটার ভিতরে বুকমার্ক করে রাখবেন। ফটো রিসোর্স ফটোর ভিতরে বুকমার্ক করবেন, ভিডিও রিসোর্স ভিডিওর মধ্যে বুকমার্ক করবেন। আমার দেখেন এখান থেকে যে ফটো, মার্কেট প্লেস, পোর্টফোলিও, পিএইচডি, ভেক্টর, ভিডিও রিসোর্স, আইকন, আইকন কোথা থেকে নেওয়া যায়, ফন্ট কোথা থেকে নেওয়া যায়, মকআপ কোথা থেকে নেওয়া যায়, এটা একটু পরে দেখাবো আপনাদেরকে। তারপর ধরেন যে এই যে ফন্টের আরো কাজ যা যা আছে সবকিছু আমি একটা ফোল্ডার করে রাখছি, তাহলে আমার জন্য এখন সুবিধা না, আমার জন্য বারবার ভিডিও দেখা লাগে না। আমি এখান থেকে ক্লিক করে সুন্দর করে আমি ক্লিক করে আমি ওয়েবসাইটে চলে যেতে পারবো। আচ্ছা যাই হোক, তো এখান থেকে ধরো নোয়াডোসিটিতে আসলাম। আসার পরে এই যে বক্সে আমরা কি করব, ওই যে ছবির যে লিঙ্কটা যেটা কপি করে নিয়ে আসছি না, এই যে ছবির লিঙ্কটা, এই ছবির লিঙ্কটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর আমরা সার্চ দিয়ে দেখি যে ছবিটাও খুঁজে বের করতে পারি কিনা ওয়াটারমার্ক ছাড়া চোরাই ভাবে। এই দেখেন ছবিটা এখানে চলে আসছে। এখন এটাকে আমরা ফাইন্ড দিস স্টকে দিব। কেন ফাইন্ড দিস স্টকে দিব, কারণ এই যে ছবিটা আছে এটা অনেক লো রেজুলেশনের ছবি। তো ফাইন্ড দিস স্টকে ক্লিক করলে ও আপনাকে এই ছবিটা বড় রেজুলেশনে দেখাবে। এই যে দেখছেন কত ভালো কোয়ালিটির। এটাকে যদি আমরা কপি করে যদি আমরা যদি ইয়াতে নিয়ে আসি, ফটোশপে নিয়ে আসি, একটু বড় করে দেখাই, ওকে দিলাম, দেখেন কোনো কিন্তু ই নাই, ওয়াটারমার্ক নাই। ওই ওয়াটারমার্ক ছাড়া সুন্দর করে ছবিটা নামাই দিয়েছে। তো এই যে ওয়েবসাইটগুলো, এগুলো কাজের ওয়েবসাইট, নোয়াড.সিসি, আরো অনেক ওয়েবসাইট আছে, ডাউনলোডার.এলএ আছে, যেখান থেকে আপনি ওয়াটারমার্ক ছাড়া ছবি নামাইতে পারেন। তবে নোয়াড.সিসি এটা একটা হলেই আনাফ, হ্যাঁ এখান থেকে আপনি সারাদিন অনেক ছবি নামাইতে পারবেন। তো এগুলা কিন্তু বুকমার্ক করে রাখেন, নাহলে পরে ভুলে যাবেন, মনে থাকবে না এগুলা। আচ্ছা পিক্সাবে, পিক্সেলস, এগুলোতে খুব একটা সফটওয়্যার টফটওয়্যার লাগে না। গেট ইমেজেস আবার ওয়াটারমার্ক আছে, এটা আবার ডাউনলোডার.এলএ থেকে নামাই নিতে পারবেন। আর এই যে এগুলো তো ফ্রি সব, পিএনজি উইং, ক্লিন পিএনজি, তারপরে ফুড ইজ ফিট, তারপরে ফ্রি পিক, এগুলো তো বেশিরভাগই তো ফ্রি, এখান থেকে আপনারা নামাই নিতে পারবেন। ঠিক আছে, তাহলে ছবি নিয়ে তো আর কোনো কোনো প্রবলেম নাই। আপনাদের যে ডিজাইনের যে ছবি লাগুক, ঘর বাড়ির ছবি লাগুক, খাবারের ছবি লাগুক, মানুষের ছবি লাগুক, অফিসের ছবি লাগুক, ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইসের ছবি লাগুক, যাই লাগুক সবকিছু আপনারা এখান থেকে নামাই নিতে পারবেন, হয় পিএনজি বা পিএনজি ছাড়া। তো আমরা তো আমাদের ছবি পাইছি তাই না, আমরা এখান থেকে ইয়ারবাডসের একটা ছবি নামাই নিছি। তো এখন ইয়ারবাডস তো শুধু ইয়ারবাডস তো হইলেই হয় না, এখান থেকে তো আমরা আমাদের এখন কি লাগবে, এয়ারবাডসের ডিটেলস লাগবে না আরো, যে এয়ারবাডস কোন কোম্পানির, নাম কি, কি কি ফিচার্স আছে, বাজেট বা প্রাইস কত, এগুলো তো আমাদের লাগবে। তো আমরা এখানে
যে কোনো একটা দেখি, ইয়ারবাডস প্রাইস ইন বিডি লিখে সার্চ করলাম, অনেকগুলা ইয়ারবাডস এর এই যে অ্যাপেল গ্যাজেট ট্যাজেট এগুলো দেখছেন চলে আসছে। তো এই যে অনেকগুলা ইয়ারবাডস এর এখানে নাম চলে আসছে, আমরা যে কোনো একটা ইয়ারবাডস থেকে ইনফরমেশন নিই মানে প্র্যাকটিস করার জন্য আর কি। এই যে অ্যাপেলেরটা চলে আসছে, অ্যাপেলের ইয়ারবাডস। এখান থেকে আমরা এটা শাওমির একটা করি, অ্যাপেল তো বড় লোকদের জিনিস, বড় লোকদের জিনিস করে লাভ কি, আমরা হচ্ছে গিয়ে আমাদের জন্য যেগুলো আছে 900-1000 টাকা সেগুলো করি, ঠিক আছে। আচ্ছা ধরেন আমরা শাওমির একটা ইয়ারবাডস এর এটা করব, দেখেন তো এই প্রত্যেকটা ইয়ারবাডস আপনারা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করলে দেখেন যে এই ওয়েবসাইটের সমস্ত ফিচার্স গুলো পাবেন। এই ঠিক সেম মোবাইল, ধরেন যে আপনি স্যামসাং এর গ্যালাক্সি S24 বা S25 এগুলা নিয়ে আপনি ডিজাইন করবেন, তাহলে S25 বা S24 এ কি কি ফিচার্স আছে মোবাইলে সেগুলো আপনার জানা লাগবে না। আপনি S24 আলট্রা প্রাইস ইন বিডি লিখলেন, লেখার পরে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে এই মোবাইলের কি কি ধরেন যে আছে সবকিছু দিবে, ডিসপ্লে কিরকম, র্যাম কত, ব্যাটারি কত, হ্যাঁ রোম কত, তারপরে এটা বা ধরেন যে রিফ্রেশ রেট কত, কত ওয়াটের চার্জার আছে, ব্যাটারি কত ওয়াটের, সব কিছু এখানে ডিটেলস লেখা আছে না। এখান থেকে আপনি দুই একটা ইনফরমেশন, তিন চারটা ইনফরমেশন যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো এই বাজেট রেঞ্জে অন্য মোবাইল দিতেছে না কিন্তু এই মোবাইল অফার করতেছে, সেগুলো আপনি ডিজাইনে উল্লেখ করবেন যাতে মানুষের কাছে আইকেসি হয়, মানুষ যাতে বুঝে যে এই জায়গায় বা এরকম মানে অ্যাট্রাক্টেড যাতে হয়। তো আমরা এখান থেকে ধরেন যে ইয়ারবাডসের নাম এটা দিব শাওমি। তো আমরা এখান থেকে এই টেক্সটটাকে আমরা কপি করে নিয়ে আসলাম, মানে এটা তো টাইটেল আমাদের, তাই না? তাহলে আমাদের টাইটেল, আমরা ছবি পাইলাম, আমরা আমরা হচ্ছে গিয়ে টাইটেলও পাইছি, রাখলাম আপাতত, এখানে আমরা টাইটেল রাখলাম। তাহলে ছবি আছে, টাইটেল আছে, আর কি কি আছে, প্রাইস আছে। তো প্রাইসটা আমরা কত জানি দেখছিলাম, এটা 900 সামথিং ছিল, 990 টাকা। তো আমরা এখান থেকে লিখলাম হচ্ছে গিয়ে প্রাইস 990, বাস এই এতটুকু। আর কি কি লাগতে পারে আমাদের বলেন তো? এটা যদি কেউ অর্ডার করতে চায় তাহলে ধরেন যে অর্ডার নাও একটা বাটন লাগতে পারে, তাহলে আমাদের এখান থেকে অর্ডার নাও, মানে ডিজাইন দেখে দেখে তো আপনি আইডিয়া নেবেন। আচ্ছা অর্ডার নাও বাটন লাগতে পারে, অথবা অর্ডার কোথা থেকে করবে সেটার জন্য একটা ওয়েবসাইট লাগতে পারে, তাই না? তো আমরা ধরেন যে একটা ওয়েবসাইট দিয়ে দিলাম। আমরা কিন্তু ডিজাইন কিন্তু এখনো কিন্তু কমপ্লিট করি না, আমরা জাস্ট আমাদের যা যা লাগবে সেগুলো এনে রেখে দিলাম, বাস এই এতটুকু। তাহলে আমাদের জন্য একটা টাইটেল আছে, একটা প্রাইস আছে, একটা অর্ডার নাও আছে, একটা ওয়েবসাইট আছে সেগুলা। এখন ধরেন যে আমরা একটু ডিজাইনটা সাজানো শুরু করি। শাওমি এখান থেকে দেখেন যে ব্লুটুথ সিঙ্গেল ফ্যান, এটা আমাদের ইম্পর্টেন্ট না। শাওমি এমআই বা এই এতটুকু হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বেশি, তাই না? তো এটাকে আমরা বড় রাখবো, মিনি। আচ্ছা এই পর্যন্ত থাক, এটাকে আমরা ছোট রাখবো। চাইলে আমরা আলাদা আলাদা করতে পারি, টেক্সটটাকে আলাদা আলাদা করে দিলাম, একটা টেক্সট লেয়ারে এটা থাকবে আর একটা টেক্সট লেয়ারে এটা থাকবে, দুটো আলাদা আলাদা থাকবে, তাহলে আমরা আলাদা আলাদা ফন্ট ইউজ করতে পারবো। ওকে এটা থাকবে বড়, এটা থাকবে ধরেন যে ছোট। এটা তো আমরা ফন্ট ইউজ করা শুরু করি। তো আমরা ধরেন যে টেকনোলজি যেহেতু, তো টেকনোলজির জন্য কি আমরা বাচ্চাদের ফন্ট ইউজ করব না, আমরা টেকনোলজির জন্য টেকনোলজি টাইপের ফন্ট ইউজ করব। যেমন টেকনোলজি কি কি ফন্ট ইউজ হতে পারে, যেমন একটা হতে পারে প্রোটোটাইপ, প্রোটোটাইপ একটা ফন্ট আছে, এইটা দেখেন, এটা একটু দেখতে টেকনোলজি টাইপের লাগে। আর হইতে পারে কোয়াডেশিয়া একটা ফন্ট আছে, এগুলো নাম কিন্তু আমি বলতেছি, এগুলো কিন্তু আপনারা কিন্তু বুকমার্ক করে রাখবেন। কোয়াডেশিয়া, কোয়াডেশিয়া ফন্ট মনে হয় আমার ইনস্টল করা নেই। আচ্ছা কোয়াডেশিয়া আমার কাছে ইনস্টল করা নেই, আমার কাছে প্রোটোটাইপ আছে, প্রোটোটাইপে আমরা দেই। তো এখান থেকে প্রোটোটাইপের এই ফন্টটা দিলাম। আচ্ছা তো টাইটেলটা যেটা থাকবে সেটা তো আমাদের প্রোটোটাইপ বা বড় ফন্টই থাকবে, সেটা তো বুঝলাম, কিন্তু বাকি যেগুলো থাকবে সেগুলো কি আর এই যে এরকম মোটা ফন্টে থাকবে না, সেটাকে আমরা নর্মাল একটা ফন্টে দেই, গতকালকের ক্লাসে যেটা দিলাম, যেমন পপিন্স বা ধরেন যে মনসেরাত বা ধরেন যে এই টাইপের নর্মাল ফন্টে দিব, যাতে ধরেন যে ওইগুলোর মতো এত বেশি ইয়ে না থাকে। তো এইখানে আমরা টাইটেলটা বেশি বড় লাগতেছে, আমরা ধরেন এটাকে আমরা ছোট 2 লাইনে করে দিতে পারি। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে না, এটাকে আমরা গ্যাপটাকে কমাই দিই, আর একটু কমাই দিই। আচ্ছা এইটাকে ধরে এখন বড় করে ওটার সাথে মিলাই দিই, মানে এটা যাতে বড় থাকলে বোঝা যায়। তো ঠিক আছে, শাওমি এমআই, মানে মেন তো এটাই নাম, তাই না? নিচে হচ্ছে মডেল, আমরা আমাদের মতো আর কি একটু টাইপোগ্রাফি যতটুকু করা যায় সেটা করলাম। এইটাকে আমরা কোনায় রেখে একটু বড় করে দিই আপাতত।
আর এইটা হচ্ছে গিয়ে ধরেন যে ব্লুটুথ সিঙ্গেল ইয়ারবাডস, এটা আমরা এখানে নিচে এখানে আপাতত রেখে দিলাম। তাহলে আমাদের এখানে টাইটেলটা মোটামুটি লাগবে, এটা বড় ছোট আমরা পরে করব। এরপরে হচ্ছে গিয়ে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে প্রাইস। তো প্রাইস আমরা এই যে এখানে কি ফন্ট ইউজ করছি, পপিন্স ফন্ট ইউজ করছি, তাহলে এটা তো আমরা পপিন্স ফন্ট ইউজ করি, পপিন্স ফন্ট, কিন্তু এটা করব বোল্ড। আগেরটা করছি এখানে রেগুলার ছোট, এটা করব বোল্ড, কারণ প্রাইসটা একটু হাইলাইট হওয়ার বিষয় আছে। এগুলো সবই আমরা পপিন্স করে দিব। অর্ডার, অর্ডার নাও, পপিন্স করে দিলাম, এটা করলাম বোল্ড। ওয়েবসাইট, এটাও করে দিলাম পপিন্স ফন্ট, এটাও করে দিলাম বোল্ড। থাকলো, সমস্যা নেই এখানে। তাহলে আমাদের টাইটেলটা আমরা একটু সাজাই নেই, দিলাম যে এতটুকু আমাদের টাইটেল থাকবে। এই পাশে আমাদের লোগো থাকবে, সমস্যা নাই। ছবিটা আমরা এই পাশে রাখি, এখানে আমাদের ছবি থাকবে। এইখানে আমাদের প্রাইস রাখতে পারি, এখানে অর্ডার নাও বাটন রাখতে পারি। এর ওয়েবসাইটটা আমরা রাখতে পারি হচ্ছে গিয়ে এই যে নিচের দিকে আমরা ওয়েবসাইট রাখতে পারি, এখানে আমরা ওয়েবসাইট রাখতে পারি। ওকে, তাহলে মোটামুটি একটা একটা কি হয়েছে, একটা শেপের ভিতরে আসছে। এবার আমরা বাকি ডিজাইনগুলো আমরা কমপ্লিট করি যাতে দেখতে ভালো লাগে। প্রাইজের নিচে প্রাইসটাকে এভাবে না রেখে আমরা, আচ্ছা অর্ডার নাও বাটন, অর্ডার নাও বাটন তো একটা আমরা একটা বক্সে দিব তাই না, যাতে দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা এখান থেকে একটা বক্সে দিলাম, বক্সটাকে নিচে নিয়ে যাই, কালারটা দিলাম কালো কালার, বক্সের কালার, আর টেক্সটের কালার দিলাম সাদা। আমাদের যে মেইন কালার আসবে সেটা আমরা পরে ইউজ করব। আগে আমরা ধরেন যে সাজা বসায় রাখি। বক্সটাকে চাইলে আপনারা কি করতে পারেন, যে কোনাকুনি না দিয়ে একটু কার্ভ করে দিতে পারেন, এই যে এরকম কার্ভ করতে পারেন, তো দেখতে একটু ভালো লাগলো। প্রাইজের যে অপশনটা আছে এটাকে চাইলে আমরা করতে পারি হচ্ছে গিয়ে এখানে দুইটা লাইন নিতে পারি। আমরা হচ্ছে গিয়ে এখানে এনে উপরে এখানে রাখলাম, ঠিক আছে। প্রাইজের ক্ষেত্রে তো দুটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই গ্রুপে একটা লেয়ার মার্কস নিলাম। তো লেয়ার মার্কস নিয়ে আমরা কি করব, এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল নিতে পারি। গ্রেডিয়েন্ট আমাদের কই ছিল, এই যে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা ঝাপসা করে রিমুভ করে দিই। পুরোটুকু রিমুভ করা দরকার নেই, হালকা করে এখানে রিমুভ করে দিই, এরকম থাক প্রাইস। আচ্ছা, তাহলে প্রাইস এরকম থাকলো, অর্ডার নাও বাটনটা এরকম হইলো এখানে। চ্যানেল আছে মোটামুটি, এটা শেষ। এবার আমরা একটু কালার টালার দেওয়া শুরু করি। আচ্ছা, এই যে এয়ারবাসের ছবিটা আছে, এটা দেখে মনে হচ্ছে একটু ভেসে আছে তাই না, তো আমরা একটু শ্যাডো দিই নিচে। তো একটা সিম্পল একটা শ্যাডো দিব আমরা এখানে। তো আমরা এখানে একটা লেয়ার নিলাম, ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে আমরা ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম আর কি। এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা চ্যাপটা করে দিব নিচে এখানে বসাই দিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে একটু চওড়া করে দিই। বাস, এই তো। তাহলে মনে হবে না যে এটা এখন ভেসে আছে, এখন মনে হবে যে ঠিক আছে এটা এই জায়গায় বসে আছে এখন, তাই না? আচ্ছা, এই গেল মোটামুটি, এইখানে আমাদের ধরেন যে এই অবস্থাটা গেল। এইবার এই যে ব্যাকগ্রাউন্ডটা একদম সাদামাটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আমরা একটু কালার করব তাই না? তো কালার করার জন্য আমাদের তো কালার তো ডিপেন্ড করে লোগোর উপরে। তো আমরা একটা লোগো নিয়ে আসি একটা, আহ, যে লোগোর উপরে ডিপেন্ড করে আমরা কালার টালার এগুলো একটু চেঞ্জ করব। তো লোগো আমরা কোন লোগো দিব আমরা? স্ট্যাটিকের লোগো নিয়ে নিব। আচ্ছা, ধরেন স্ট্যাটিকের লোগো নিয়ে নেই আমরা। এই যে স্ট্যাটিকের লোগো নামাই। তো এটা আমরা এই কোনায় রাখলাম। তাহলে লোগো যেহেতু পাইছি, আমরা লোগোতে কটা কালার পাইছি, আমরা দুটা কালার পাইছি, অরেঞ্জ কালার আর হচ্ছে কি এই যে স্কাই ব্লু টাইপের। এটা তো আমরা দুটা কালার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে পিক করে রেখে দিলাম, যাতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি, বারবার এখানে যাতে না আসা লাগে। তো লোগোর সাথে এটা অনেক কাছাকাছি হয়ে গেছে। তো আমরা এটাকে টাইটেলটাকে ধরে একটু ছোট করে দিই, হালকা একটু ছোট করে দিলাম। এইবার দেখেন আমরা সব জায়গাতে একটু কালার অ্যাপ্লাই করা শুরু করি। কিরকম কালার অ্যাপ্লাই করবো, ধরেন আমরা টাইটেল যেটা আছে টাইটেলটা দেখি কোনটা কালার অ্যাপ্লাই করলে ভালো হয়। টাইটেলটাকে আমরা এই কালার অথবা এই কালার, অথবা ধরেন মিক্সড কালার অ্যাপ্লাই করি, একটা অরেঞ্জ কালার থাকুক আর একটা থাকুক হচ্ছে গিয়ে স্কাই ব্লু টাইপের কালার। এই তো এইটা। আর ব্ল্যাক কালার, এটা বেশি ব্ল্যাক মনে হইতেছে আমার কাছে, এত ব্ল্যাক আমি রাখবো না। তার আগে ধরেন যে এটা একটু বেশি ছোট হয়ে গেছে, আমি এটাকে ধরে একটু বড় করে দিই।
এখন ব্ল্যাকটা হচ্ছে কি আমরা সবসময় এত ব্ল্যাক আমরা রাখি না, এত ব্ল্যাক ভালো লাগে না দেখতে, একটু ম্যাট টাইপের ব্ল্যাক নিব, একটু কম ব্ল্যাক, হালকা, হয়তো স্কিন হয়তো কম বোঝা যাবে, কিন্তু সামনাসামনি করলে আপনারা পার্থক্য অনেক সুন্দর করে বুঝতে পারবেন। তো এইটাকেও আমি সেম ভাবে ব্ল্যাকটাকে কমাই দিই। দেখছেন এক ক্লিকে কমে গেছে ব্ল্যাকটা। বেশি কড়া বা সলিড ব্ল্যাক হলে তখন দেখতে ভালো লাগে না, চোখে লাগে অনেক। ওকে, তাইলে এখন মোটামুটি দুই কালার আছে, ব্ল্যাক কালারও আছে। প্রাইসটা আমরা যেহেতু এখানে আবার ওই যে কাছাকাছি ব্লু কালার নিলে কাছাকাছি হয়ে যায়, এই যে কাছাকাছি হয়ে যায়, তো ব্লু কালার নিব না, প্রাইসটা আমরা অরেঞ্জ কালারে নিয়ে নেই। আর প্রাইসটা যেহেতু অরেঞ্জ কালারে নিছি, এখানে নিচে আবার ধরেন অরেঞ্জ কালার নিলে তো আবার কাছাকাছি হয়ে যাবে, মানে সেম হয়ে যাবে, তো আমরা এটা তো ব্লু কালার নিলাম। ঠিক আছে, এভাবে করে আমরা ম্যাচিং করে দিলাম কালারটা। আর এবার মোটামুটি এবার কালার এটা হইলো, আর নিচে এটা তো ব্ল্যাকটা যেটা রয়েছে, এই ব্ল্যাক এগুলাকে আমরা ধরে প্রথমেরটা দিয়ে দিই ইয়ে কালার, পরেরটা দিয়ে দিই হচ্ছে কি অরেঞ্জ কালার, এটা দিয়ে দিলাম। মানে আমি কিন্তু খুব জায়গা থেকে কিন্তু ডিজাইনার আইডিয়া নিলাম না, আমার কাছে ধরেন যেমনি যেমনি ভালো লাগতেছে ওই অমনি অমনি ধরেন যেখান থেকে বসাই দিতেছি। এবার মোটামুটি সবকিছু সাজানো শেষ। এখন আমাদের কি বাকি, যে ব্যাকগ্রাউন্ডটা বেশি সাদা মাটা হয়ে গেছে, তাই না? যেহেতু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি একটা কালার তো একটা আছে, যে অরেঞ্জ কালার অথবা ইয়ে কালার আর কি, তো সেই অনুযায়ী আমরা খুব বেশি কালার তো এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে ধরেন যে এখানে ইয়াতে ঢেকে যাবে, লোগো সহ কালার গুলো ঢেকে যাবে। যদি মনে করেন যে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেই, কি টাইপের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিব, ধরেন যে অরেঞ্জ ব্লু গ্রেডিয়েন্ট। এই যে অরেঞ্জ আর ব্লুর যে গ্রেডিয়েন্ট কালার গুলো আছে, এগুলো যদি আপনি ডিজাইন ইউজ করেন, তাহলে আপনার যে লোগো ঢেকে যাবে, বা এই টাইপের যে কালার গুলো আছে সেগুলো কিন্তু ঢেকে যাবে। তো এই টাইপের গ্রেডিয়েন্ট তো আর আমরা ইউজ করতে পারবো না। যদি সাদা মাটা যদি হইতো, তাহলে ধরেন যে আমরা এই টাইপের গ্রেডিয়েন্ট ইউজ করতাম। তাহলে গ্রেডিয়েন্ট যদি ইউজ করতে পারবোই না, তাহলে আমরা অন্য কিছু ইউজ করি, যেমন প্যাটার্ন ইউজ করি, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড বা গ্রেডিয়েন্ট আমরা প্যাটার্নের পরে অ্যাপ্লাই করে দেখবো না কেমন লাগে প্যাটার্ন, এগুলা ইউজ করি। বা ধরেন টেক্সচার বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখে দেখি যে এখানে কি কি, এই যে দেখেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এগুলাই চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে আমরা উম, কোনটা ভালো লাগতেছে, এটা এটা কিরকম লাগতেছে, ফিঙ্গারপ্রিন্টের মতো। এটা বসাই দেখি কেমন লাগতেছে। এখান থেকে তো ফ্রি ইয়াতে নাই, এখন আর তো নেওয়া যায় না, ডাউনলোডই করে ফেলি। ডাউনলোড করে হয়ে গেল, আনজিপ করি। আচ্ছা, আনজিপ করলাম তো, কিন্তু কই গেল, এটা তো চোখে দেখলাম না। আচ্ছা, এটা নাকি, এটা মনে হয়। এটাকে আমরা এখানে রাখলাম, রাখার পর এটা সবার নিচে নিয়ে যাই, ঠিক আছে। এই যে মোটামুটি এরকম হইলো। এখন ধরেন যে এটাকে আমরা কি করলাম, যে বেশি লাগতেছে অপাসিটি, হালকা একটু কমাই দিলাম, হালকা একটু এখান থেকে কমাই দিলাম। অথবা এটাকে আমরা কি করতে পারি, লেয়ার মাস্ক নিতে পারি। লেয়ার মাস্ক নিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে এই যে রেডিয়াল মোডে এখান থেকে টান দিলে, মানে মাঝখান থেকে রিমুভ হইতে হইতে চারপাশে যাবে। তো মাঝখানে দরকার নাই, চারপাশে, এই যে চারপাশে রয়ে গেছে, এটাই এনাফ, চারপাশে থাকলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি মনে করেন যে আপনি যদি একটু কালার দিতে চান, হালকা লাইট গ্রেডিয়েন্ট আমরা নিয়ে দেখতে পারি কেমন লাগে। লাইট গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই টাইপের লাইট কালার, এগুলো আমরা নিয়ে দেখতে পারি। যদি ভালো লাগলে রাখলাম, এই যে এই টাইপের, যদি না লাগলে, ভালো না লাগলে আমরা রিমুভ করে দিলাম। তো আমরা এই টাইপের যে ইয়ে আছে, তো এটা নিলাম, ডাউনলোড করলাম, স্টার্ট ডাউনলোড। ডাউনলোড হোক, ডাউনলোড হলে এটা আনজিপ করা লাগবে। ওপেন ফোল্ডার, কোথায় এটা, এই যে এটা আনজিপ করি, করার পর এই যে চলে আসছে। তো এটাকে আমরা এখানে নিলাম। নেয়ার পরে এটা আমাদের পুরাটুকু গ্রেডিয়েন্ট হলে আর ভালো লাগবে না, এই এতটুকুই রাখি, কারণ ধরেন যে পুরোটুকু গ্রেডিয়েন্ট হলে আমাদের যে কালারফুল টেক্সট গুলো এগুলো ঢেকে যাবে। তো আমরা এখানে এটা এই এতটুকু রাখলাম। রাখার পরে এটা কি করব, আমরা এটা সবার নিচে নিয়ে যাব। টেক্সটের উপরে থাকবে, কিন্তু থাকবে, এটা থাকবে ইসের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে। এটা আমরা মোডটা চেঞ্জ করে দিই, যেমন মাল্টিপ্লাই করে দেখি কেমন লাগে। সফট লাইট বা এখান থেকে ওভারলে, এগুলা এগুলা তো খুব একটা বেশি স্ক্রিন মোড ভালো লাগতেছে না, এটা নর্মালি ঠিক আছে। জাস্ট অপাসিটিটা একটু কমাই দিই, এই যে হালকা করে।
ধরুন অপাসিটি এখান থেকে কমাই দিলাম, আর আমাদের টেক্সচার যেটা আছে এটা একদম বেশি কমে গেছে, এটা দেখা যেতেছে না, এটা ধরেন যেখান থেকে যাতে দেখা যায়, বোঝা যায় যাতে, এটা এইভাবে করে করে দিলাম। এখন এটা আমরা লেয়ার মার্কস নিলাম, লেয়ার মার্কস নিয়ে সব জায়গায় আমাদের এই কালারটা দরকার নাই, এটা ধরেন আমরা মোটামুটি ভাবে এটা এই এতটুকু জায়গা রিমুভ করে দিলাম, এতটুকু রিমুভ করে দিলাম, এগুলা রিমুভ করে দিলাম, এগুলা, বা এরকম থেকে রিমুভ করে দিলাম, এটা গেল এদিকে, এই যে কোনার দিকে এটা থাক একটা, এটাকে কপি করে রেখে অফ করে দিই, যেটা কপি করে রাখছি এটার আমরা শুধু এই কোনার দিকেই কালারটা চাই। আর আরেকটা যেটা কপি করছি এটা অন করে দিলাম, অন করে আমরা এইটার হচ্ছে কি আমরা কালারটা এই দিকে নিব আর কি, কালারটা এই দিকে, আর এই ব্লু কালারটা এটা আমরা রিমুভ করে দিই। ইরেজার টুল দিয়ে করেন অথবা ধরেন যে লেয়ার মার্কস দিয়ে করেন। এই তো মোটামুটি ধরেন যে দুই দিকে দুই রকমের কালার আছে, ঠিক আছে। এখান থেকে যে আরো কিছু কালার রয়ে গেছে এগুলো রিমুভ করে দিই, এটুকু। তো কালার যদি দেখেন, এখন কালার যদি ভালো লাগে রাখবো, নাহলে রাখবো না, যেমন এটা অফ করে দিলে একরকম লাগতেছে, অন করে দিলে আরেক রকম লাগতেছে, এরকম। তো কালার কি রেখে দিব নাকি কালার অফ করে দিব? কোনটা ভালো লাগে, কালার সহ নাকি কালার ছাড়া? কালার থাকলে ভালো লাগে। ঠিক আছে, তাহলে কালার কিভাবে করব? বুকমার্ক, বুকমার্ক হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট আপনি যখন লিংকে যে কোনো ওপেন করবেন, ওপেন করার পরে এই দেখেন এই যে বুকমার্ক আছে, এই বুকমার্কে ক্লিক করলে তো ধরেন যে আপনি এখান থেকে এই যে ডান ওকে দিয়ে দিলে বুকমার্ক হয়ে যাবে, এখানে চলে আসবে। কিন্তু জিনিসটাকে সাজাবেন, একটু গ্রুপ করে করবেন। কালার রেখে দিন, আচ্ছা ঠিক আছে, কালার কালার রেখে দিই, কালার রাখলে ভালো লাগবে। এখন যদি মনে করেন যে আমরা এখানে কি করলাম, ধরেন যে নর্মাল যদি কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট ডিজাইন করতাম বা প্যাটার্ন না আসতাম, তাহলে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম। এটাকে এটাকে ধরেন যে আরেকটা ভার্সন আমরা করি, ধরেন এই ডিজাইনটাকে আমরা সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে এখানে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটা কপি নেই, এটা একটা ভার্সন থাক। আর এই যে ভার্সনটা আছে এটার ভিতরে আমরা কি করলাম এখন, যে এই কালার ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এখানে দুটা ভার্সন করে দেখি যে কিরকম লাগে। এখানে আমরা ধরেন উম, এই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, কি টাইপের ব্যাকগ্রাউন্ড নিব, এই টাইপের ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, এখন আর কপি করার এখানে অপশন নাই, সব ডাউনলোড করা লাগে, এটা ঝামেলা। তো আমরা এখান থেকে এটার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিলাম, তো এটাকে রাখলাম হচ্ছে গিয়ে আমরা এরকম করে রাখলাম। তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হলে তো আর টেক্সট তো আর অত ভালো বোঝা যায় না, তাই না? এটা থেকে আমরা পার্টিকেল করে কিরকম লাগে। আচ্ছা, দেখেন টেক্সট তো আর ভালো বোঝা যায় না, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাতে ধরেন যে আমরা টেক্সট গুলাকে এটা কালার চেঞ্জ করে দিতে পারি, এই যে এরকম। বা একটা এই ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে না, একটা ডিপ ব্লু, এই যে এইগুলো নিয়ে ধরেন যে আমরা বসায় দিতে পারি। তো রিসোর্স যা যা লাগে সবকিছু ফ্রি পিক বা যেসব ওয়েবসাইট গুলো দেখালাম, প্রায় অনেকগুলো ওয়েবসাইট দেখেছে আজকে, সেগুলো থেকে নিয়ে নিবেন। গতকালকের ক্লাসেও কিন্তু আপনাদের কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দেখানো আসছিল, তাই না? বিজনেস একটা ক্লাসে আইকন কোড থেকে নিবেন বা ফন্ট ডাউনলোডের যে বিষয়গুলো আছে, মকআপ টাকআপ থেকে শুরু করে সেগুলো দেখাইছিলাম। আজকের ক্লাসে কতগুলো দেখেন ওই দেখেন, এগুলো কিন্তু সব বুকমার্ক করে যদি না রাখেন তাহলে কিন্তু পরে এক সময় দেখবেন যে সব বলে বসে রয়েছেন। তো এইটা হচ্ছে আমাদের ধরেন যে ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড হইলে এখন টেক্সট আর বোঝা যায় না, টেক্সট আমরা কি করে দিলাম, সাদা, সব সাদা করে দিলাম, এটাও সাদা করে দিলাম, সব সাদা। দেখেন এটা দেখতে আবার অন্যরকম লাগবে, মানে দুটা ভাষণ বানাই, দেখেন কার কোনটা ভালো লাগে। এটা ধরেন যে আমরা এই টেক্সটটাকে করে দিলাম হচ্ছে গিয়ে ব্লু কালার, আর ব্যাকগ্রাউন্ডটাকে করে দিলাম হচ্ছে গিয়ে সাদা। ওকে, আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট রয়ে গেছে, এটাকে করে দিলাম হচ্ছে গিয়ে সাদা কালার। এই যে লাইন যেগুলো আছে সেগুলোকে করে দিলাম আমরা সাদা কালার, এখান থেকে করে দিলাম হচ্ছে গিয়ে সাদা কালার। মানে আইডিয়া আপনি যেভাবে করে কাজে লাগান, তাহলে দেখেন যে ডিপ ব্যাকগ্রাউন্ডের উপর সাদা কালার অনেক ফুটতেছে না, লোগোটা বোঝা যেতেছে না, লোগোটা পুরাটাকে ধরে আমরা রাস্টারাইজ করে পুরোটাকে ধরে আমরা কি করে দিলাম, সাদা কালার করে দিলাম এটা। এই তো, এটা ব্যাকগ্রাউন্ড। আমরা একটু দেখি যে এটাই করা যায় কিনা, হালকা করে, একটু হালকা করে দিই, বেশি ডিপ হয়ে গেছে।
এই এরকমই থাক। এই যে প্যাটার্ন যেটা ইউজ করছি আমরা, উম, কোথায় গেল, এই প্যাটার্নটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে উঠাই দিই। এই যে উপরে উঠাই দিয়ে এটা ডিলিট করে দিই, ডিলিট করে এই প্যাটার্নটাকে আমরা কি করি, একটা মোড দিয়ে দিই, যেমন এই যে মাল্টিপ্লাই মোড করে দিই, এই যে এরকম। তাহলে দেখেন কি ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে প্যাটার্নটা অনেক সুন্দর করে কি হয়েছে, বসে গেছে। এটা এই মোড করে দিই। অথবা ধরেন যে এখানে আমরা এই যে সফট লাইট করতে পারি, ওভারলে করতে পারি, হার্ড লাইট করতে পারি, এখানে তো অনেক মোড আছে। আমরা মাল্টিপ্লাইটা মনে ভালো লাগতেছে তাই না, দেখতে মাল্টিপ্লাইটা রেখে দিই। এটা, তাহলে এটা গেল একটা ধরেন যে ভার্সন, আর আগে একটা ভার্সন করলাম। তাহলে আমরা যদি এটা অন অফ করে দেখি, তাহলে এটা গেল একটা ভার্সন কালারফুল, যেটা ব্যাকগ্রাউন্ডে করলাম। কালারফুল ব্যাকগ্রাউন্ড হলে তো টেক্সট অন্য কালার দেওয়া যায় না, তাহলে ভালো লাগে না দেখতে, সবসময় সব কালার ফুটে না। আর এটাই ছিল ধরেন যে এই টাইপের যে ভার্সনটি। তাহলে দুটো দুই রকমের ভার্সন, ঠিক আছে। আর যার যেটা যেরকম ভালো লাগে এরকম করে বানাবেন। ঠিক আছে, কোনটা কোনটা ভালো লাগে বলেন তো, এটা ব্লু কালারের এটা নাকি নর্মাল যেটা আছে সেটা সাদা, কার কোনটা ভাল লাগে? অনেকের আছে কপিটা, মানে এই যে প্রথম যেটা উপরে, মানে ব্লু কালারের যেটা, এটা। তাহলে টেক্সট গুলাকে আমরা সিম্পল রেখে লোগোর কালারটা সাদা করে আমরা শুধু ব্যাকগ্রাউন্ড নিয়ে করলাম আর কি। ব্যাকগ্রাউন্ডের উপর আমরা সুন্দর করে এই যে প্যাটার্ন বসে আমরা এটা করে দিই। আচ্ছা, সবারই ব্লু টেবিল, আচ্ছা ঠিক আছে। তাহলে ধরেন যে এইটাকে আমরা মানে মাল্টিপ্লাই বা এই মোড করে দিলাম, ঠিক আছে। এটা, তাহলে বোঝা গেল। তাহলে আমরা টেকনোলজি নিয়ে, আমরা ইয়ারবাডস নিয়ে করছেন। টেকনোলজি নিয়ে অনেক কিছু হইতে পারে, আপনারা হেডফোন দিয়ে করবেন, আপনারা মোবাইল দিয়ে করবেন, ল্যাপটপ দিয়ে করবেন, বিভিন্ন গ্যাজেট আছে সেগুলো দিয়ে করবেন, বিভিন্ন ইলেকট্রনিক্স যেগুলো আছে সেগুলো দিয়ে করবেন। তো এই টেকনোলজি নিয়ে ব্যানারগুলো বানাবেন। তারপরে টেকনোলজি নিয়ে যখন আপনারা ব্যানারগুলো এক্সপার্ট হয়ে যাবেন বা অনেকগুলো বানাবেন, তারপর আস্তে আস্তে রিয়েল এস্টেট বানাবেন, ফুড বানাবেন। এক একটা ভাবে ব্যানার করতে গেলে কিন্তু এলিমেন্টসও কিন্তু চেঞ্জ হয়ে যায়। টেকনোলজি ব্যানার করতে গেলে এলিমেন্টস খুব একটা কিছু লাগে না, কিন্তু ফুড ফুড ব্যানার করতে গেলে কিন্তু অনেক ইয়া লাগে। যেমন আমরা যখন ইলেক্ট ই ব্যানার গুলা করি, যে আচ্ছা, টেকনোলজিতে আবার জিওমেট্রিক শেপ গুলা আবার ইউজ করা যায়। জিওমেট্রিক শেপ কিরকম? জিওমেট্রিক শেপ, এই যে আপনারা যদি ফ্রি পিকে এসে জিওমেট্রিক, আচ্ছা জিওমেট্রিক পোস্টার লাগবে না, জিওমেট্রিক শেপ দিই আমরা। এই যে এগুলো হচ্ছে জিওমেট্রিক শেপ। এগুলো কেন ইউজ করি? এগুলো হচ্ছে ডিজাইনের যে খালি জায়গাগুলো আছে না, এই খালি জায়গাগুলোকে কভার করার জন্য জিওমেট্রিক শেপগুলো ইউজ করে। মনে করেন যে আমি অর্ডার নাও বাটনটা এটাকে আরেকটু নিচে রেখে দিলাম, এই যে আরেকটু নিচে রেখে দিলাম। এইটা কোনটা? উম, ও আচ্ছা, নিচেরটা দেখা যেতেছে না। আচ্ছা, ধরেন যে অর্ডার নাও বাটনটা আমি এই যে নিচে রেখে দিলাম। এখন নিচে যদি রাখি, তাহলে আমাদের এখানে এই এতটুকু জায়গা বেশি খালি হয়ে গেল না? তো বেশি এত জায়গা খালি থাকলে তো দেখতে তো তখন ভালো লাগবে না। তখন এই জায়গায় আমরা কি করি, এই জায়গাটা জিওমেট্রিক শেপ বসাই দিই, যাতে আমাদের বেশি গ্যাপ যাতে না মনে হয়। তা ঠিক আছে, আমরা জিওমেট্রিক শেপ বসাবো একটা। তো ধরেন আমরা এখানে এতটুকু রাখলাম। এই প্রাইজে যেটা আছে, প্রাইস প্লাস এই যে লম্বা যে লাইন দুটো আছে, এটাকে ধরে আমরা একটু উপরে উঠাই দিলাম। তাহলে আমাদের এই জায়গাটা খালি হয়ে গেছে। এখানে আমরা জিওমেট্রিক শেপ কি বসাবো, যে ডট ডট যে লাইন আছে সেটা বসাতে পারি, সার্কেল বসাতে পারি, ট্রায়াঙ্গেল বসাতে পারি। এই যে শেপ গুলো যে দেখতে পাইতেছেন না, এইগুলো আমরা চাইলে আমরা বসাতে পারি। এগুলো চাইলে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে বসাতে পারবেন। তো আমার ধরেন যেখানে ডাউনলোড করাই আছে, অথবা আপনি ডাউনলোড করেই দেখাই আপনাদের একটা। এগুলো ইলাস্ট্রেটরে ডাউনলোড হয়, তো সব হলো ইলাস্ট্রেটর সফটওয়্যার থাকা লাগে। এখান থেকে ভালো একটা জিওমেট্রিক শেপ, এটা ধরেন, আচ্ছা ধরেন এটা আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে ওপেন ফোল্ডার এবং জিওমেট্রিক শেপের ভিতরে গেলাম, যাওয়ার পরে এটা হচ্ছে এই যে ইলাস্ট্রেটরের ফাইলই থাকে, এগুলা এগুলো সব ইলাস্ট্রেটরের নামে। তো ইলাস্ট্রেটরের ফাইলে ওটা ওপেন করলাম। ওপেন করার পরে এবং ধরেন যে এখান থেকে আমরা এই যে এই যে ডট ডট যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে বসালাম। এখন এটা ধরেন যে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমরা বড় করে দিলাম। এই তো এখন এটাকে কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে না, কালার দিয়ে দিব আমরা সাদা কালার। তো কালার, এটাকে আমরা এখানে যাওয়ার দরকার নাই, এটাকে রাস্টারাইজ করে নিয়ে আমরা এখানে কালার দিলাম চেঞ্জ। তো সবগুলা তো আর দরকার হবে না আমাদের, আমরা তিনটা লাইন রাখলেই মনে হয় এনাফ। তো তিনটা লাইন রেখে বাকিগুলো আমরা রিমুভ করে দিই ইরেজার টুল নিয়ে, হার্ড মোডে ইরেজার টুল দিয়ে বাকিগুলো আমরা করে দিলাম রিমুভ। দরকার নাই বাকিগুলা এখান থেকে। আর এখানে এটা আহ, এখানে বেশি, এটা বেশি বড় হয়ে গেছে। এটাকে আমরা কি করলাম, যে ইরেজার টুল দিয়ে নিচের এই দুটা লাইন কি করে দিলাম,
থাকুক এটা। এইটা রাখলাম আমরা এই কোনায়, এবং আমরা ধরেন যে এটাকে ছোট করে দিলাম, বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করে দিলাম, দিয়ে রাখলাম হচ্ছে কি এইখানে। ওকে, বোঝা গেল? কেউ যদি চান যে না 3টা লাইন ভালো লাগতেছে না, তাহলে আপনি চাইলে এখান থেকে 2টা লাইনও দিতে পারবেন, ইচ্ছা আপনার যেরকম ইচ্ছা 2টা লাইনও দিয়ে দিলাম এখানে। এটাকে চাইলে আমরা আরেকটু ছোট করে, এটা কিন্তু আপনার ডিজাইনে কোনো মিনিং চেঞ্জ করে না, ডিজাইন আপনার যা আছে তাই থাকবে, কিন্তু এটা একটা আপনার খালি যে জায়গাটা যেটা দেখতে খারাপ দেখা যেতেছিল, যে এই জায়গায় কিছুই নাই একদম খালি দেখা যাচ্ছিল, এই জায়গাটা ধরেন যে এখন কি হবে, এই জায়গাটা কভার করে ফেলবে। তাহলে আমরা যদি এখন যদি এটাকে যদি সেভ করি, ধরেন সেভ এর ডেস্কটপে এসে ব্যানার লিখে আমরা যে পেজিতে ধরেন সেভ করলাম, সেভ করার পরে একটু দেখাই আপনাদের, দেখতে পাইতেছেন তো মনে হয়, তাই না? স্ক্রিন শেয়ার যেটা হয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে এই যে দেখেন, এটা ওপেন করি ব্যানারটা, এই যে মানে বুঝতেছেন তো? তাহলে এই জায়গায় যদি আমার এই জিওমেট্রিক শেপটা যদি না থাকতো, তাহলে কি হইতো? এই জায়গায় খালি লাগতো না, যে পুরো জায়গাটা খালি। তো এইভাবে জিওমেট্রিক শেপ দিয়ে ধরেন যে জায়গাটা কি করছে, ফিল আপ করে দিছে, কভার করে দিছে। এখন সব ডিজাইনে কি জিওমেট্রিক শেপ হয়? না, এক এক ডিজাইনে কিন্তু এক এক রকম হয়। এই জিওমেট্রিক শেপটা যখন আপনি ফুড ব্যানার যখন করবেন, তখন কিন্তু জিওমেট্রিক শেপগুলা শেপ শেপের মতো কাজ করে। যেমন ধরেন যে কোনো টমেটো স্লাইস বা অনিয়নের স্লাইস, পেঁয়াজের স্লাইস, অথবা মরিচ, অথবা এইগুলা, যেমন এই যে ফুড ব্যানার দেখেন, ফুড ব্যানার ডিজাইন লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে বিভিন্ন ফুড ব্যানারের ভিতরে দেখবেন যে কোথায় কোথায় আছে আমি দেখাই। যেমন এই যে এটা দেখে, এইটার একটা, এটা একটা, এই দুইটা দেখি, আমরা দুইটা দেখলে হবে। এই দেখেন, এই যে ফুড বার্নার গুলাতে কি করছে, বার্গারের চারপাশে দেখেন এই যে পাতা, এই যে বিভিন্ন লাভ শেপ, বিভিন্ন টমেটোর স্লাইস, বিভিন্ন পাতার স্লাইস, বিভিন্ন পেঁয়াজের স্লাইস, আবার দেখবেন অনেক সময় মরিচ আসবে। এগুলো কেন দেয়? এগুলো দেয় যাতে এই চারপাশে যাতে খালি খালি না লাগে। আপনার তো বার্গারের ছবি বসাইছেন, প্রাইস বসাইছেন, টাইটেল বসাইছেন, সবকিছু বসাইছেন, কিন্তু চারপাশে এই যে খালি রয়ে গেছে না, এই যে এইগুলো এরকম যদি খালি থাকে, তাহলে তো দেখতে ভালো লাগবে না। তখন কি করবেন আপনারা, এরকম করে স্লাইস বা এগুলো বসাই দিবেন। এখন টমেটো স্লাইস বা পেঁয়াজের স্লাইস এগুলো কিন্তু আবার ওই যে টেকনোলজি ব্যানারে আবার বসাই দিয়েন না। টমেটো স্লাইস, পেঁয়াজের স্লাইস, তখন কিন্তু ওগুলোর সাথে কিন্তু আবার যায় না, ওগুলোর সাথে আবার জিওমেট্রিক শেপ যায়। তো এগুলো আর কি ক্যাটাগরি অনুযায়ী কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়, কিন্তু ডিজাইনের কনসেপ্ট সব সেম। তো আপনারা যখন এরকম করে যখন ডিজাইন যখন করবেন, তখন কি করবেন, বিভিন্ন পিন্টারেস্ট, ফ্লিপিক, গ্রাফিক রিভার, এইসব জায়গাতে যে আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে নিয়ে তারপর সুন্দর করে বানাবেন। ওকে, বুঝে গেল? তাহলে আজকে মোটামুটি 2টা কনসেপ্টে ব্যানার বানালাম, টেকনোলজি ব্যানার বানালাম। আপনারা বাসায় বসে সুন্দর করে এই যে ব্যানারগুলো বানান। আপনাদের লাস্ট ক্লাস কিন্তু ঈদের পরে হবে, মার্কেট প্লেসের উপরে, মার্কেট প্লেস প্যাসিভ অ্যাক্টিভ মার্কেট প্লেসের উপরে ক্লাস হবে। তো এই ক্লাসটা অবশ্যই সবাই করেন, মার্কেট প্লেসের উপরে আইডিয়া পাবেন, অনেক কিছু বলবো ক্লাসে মার্কেট প্লেসের বিষয়ে, সেগুলো তো অবশ্যই করবেন। আজকে কি কোশ্চেন করছেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে ক্লিপিং মার্কস ইউজ করা যাবে কি? ক্লিপিং মাস্ক তো অবশ্যই ইউজ করা যাবে। মানে ব্যাকগ্রাউন্ডের ইমেজ বলতে মানে কি, ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে অন্য কিছু ক্লিপিং মাস্ক করবেন, এটা বুঝাইছেন? ক্লিপিং মাস্ক তো অবশ্যই করা যাবে বক্স সবকিছুর করে সাথে। করা থাকে না, যে এক একটা ছবি এক এক দিকে এরকম। এক একটা ছবি এক এক দিকে। বক্স করে থাকে না, সেটা হ্যাঁ, বলছিলাম। ওই যে আমরা দেখলাম না এক একটা একটা ক্লাসে, ধরেন আমরা এই যে সেটাও এখানে, কি ব্যানারে ইউজ করা যাবে, এটাই ছিল হ্যাঁ ওটা। করতে পারেন তো, অবশ্যই করতে পারেন। এই যে এখানে অনেক বিভিন্ন শেপই আছে, এই যে আপনাদের দেখাই, বা কি দেখাবো, ধরেন যে ডিজিটাল এজেন্সি ব্যানার, এইখানে খুঁজে খোঁজা লাগবে যদিও, বিভিন্ন শেপের ভিতরে খুঁজলে পাবেন। দেখি পাই কি না, একটু খুঁজি। আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন, আমরা একটু ব্যানার একটা ওই রকম একটা এক্সাম্পল একটা খুঁজি, নাহলে আমি বানায় দেখাবো না। আর এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলেন। এখানে পাওয়া যেতেছে না, আচ্ছা সমস্যা নাই, এটা আমি দেখাই দিতেছি। ধরেন যে এখানে আপনি একটা নিলেন, এইটা আপনি, এই তো, এই যে এরকম করে বিভিন্ন শেপ টেপ বানাইছেন, এগুলোকে আপনার কি করবেন, কন্ট্রোল প্রেস করে একটা শেপে কনভার্ট করে দিবেন, বা একটা লেয়ার কনভার্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে কোনায় রেখে দিলাম,
কোনায় কোনায় রাখার এই যে এইভাবে করে রাখলাম, এখানে আরেকটা শেপ নিলে মনে হয় ভালো হতো না? আচ্ছা যাক, সমস্যা নেই। তো এখানে আমরা কি করবো, এখন ছবি নিয়ে আসবো। তো আমরা এখানে একটা ছবি এখানে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। এই তো ক্লিপিং মাস্ক করে ব্যানার। এখন এই জায়গায় আমরা টাইটেল দিলাম, লোগো দিলাম, এখানে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ওয়েব অ্যাড্রেসমেন্ট এগুলো দিলাম, তারপরে এটা ব্যানার বানায় ফেললাম কালার টালার দিয়ে। তো এগুলো ইউজ করতে পারবেন, এরকম অনেকগুলা শেপ আছে, এগুলো ইউজ করা যায় বা করতে পারবেন এগুলা। তা আমরা ধরেন যে এর আগে কিছুদিন রোজার ঈদে বা ঈদের পরে মনে হয় একটা ক্লায়েন্টের আমরা কাজও করছিলাম। এরকম ছিল জিনিসটা প্রায়। এটা দেখি আমি দেখাইতে পারি কিনা। এই যে দেখেন, দেখছেন? এই যে এটা একটা ফ্লায়ার তারা প্রিন্ট দিছে, দেখছেন? এটা কিন্তু এরকম দিছে, যদিও এখানে ধরেন যে আমি অনেকগুলো ছবি ইউজ করছি। আপনি চাইলে এগুলোকে একটা শেপে কনভার্ট করে আপনি একটা ছবি ইউজ করতে পারেন। তো ওনারা বলছিল ওনাদের যত সাকসেস, যে যারা যারা ভিসা পাইছে তাদেরকে এক একটা আলাদা আলাদা বক্সে সুন্দর করে বসাতে দেখতে মনে ভালো লাগবে। তো এই জন্য ওনাদের যেহেতু স্টুডেন্ট অনেক বেশি, এই জন্য বক্সে আলাদা আলাদা করে বসেছে। আপনি চাইলে সবগুলো বক্সকে একটা শেপে কনভার্ট করে আপনি কি করতে পারেন, আপনি একটা ছবি বসাতে পারেন, একটাও বসাতে পারেন, আলাদা আলাদা বসাতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এগুলো হয়, এগুলোতে ডিজাইন হয়, এই যে সুন্দর করে ডিজাইন করতে পারবেন এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, আমাদের একটা ক্লায়েন্টের জন্য ফ্লায়ার বানানো। ওকে, তাহলে আর বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? ঈদের ঈদের আগে যেহেতু আর কোনো ক্লাস নাই, আপনাদের কোনো সমস্যা হলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে বললেন, ফেসবুকে পোস্ট করেন। আমি ক্লাসের ভিডিও আজকে তো দিয়ে দিবই, ক্লাসের ভিডিওটা। তারপরে গ্রুপে আপনারা পোস্ট করেন, আর হোমওয়ার্ক কিন্তু করেন আপনারা, ঠিক আছে? এরকম করে ব্যানার করেন আপনারা, ইলেকট্রনিক ব্যানার বলেন, ডিভাইসের ব্যানার, তারপরে ফুড ব্যানার বা এগুলো করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে তারপরেই করেন। আর আমি কিছু আপনাদের এই যে দেখেন কত ওয়েবসাইট আজকে বলছি, আরো কিছু মকআপের জন্য দিয়ে দিই, যেমন একটা এগুলা ভিডিওতে যাতে থেকে যায়, যাতে আপনারা এগুলা করতে পারেন। আর যদি ভুলে যান, যদি ভিডিও দেখে যদি না বুঝতে পারেন, তাহলে আমাকে বললেন, আমি লিঙ্ক দিয়ে দিব না। যেমন এই যে mockup-design.com একটা আছে, এখানে অনেক সুন্দর সুন্দর মকআপ পাবেন। তো আপনি এখান থেকে কি কি লাগবে না লাগবে, যেমন ফ্রি মকআপে গেলে অনেক ফ্রিতে মকআপ আপনি পাবেন। তারপরে ধরেন যে জিবি পিক্সেলস একটা আছে, এটাও মকআপের জন্য খুব ভালো একটা সাইট। এটা ধরেন যে বিভিন্ন এমবোস টেমবোস থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজিং প্রিন্ট ডিজাইন যেগুলো আছে, সেগুলা ধরেন যেখান থেকে আমরা উম, লিখলাম, কি লিখলাম, ধরেন লোগো। লোগো, এই দেখেন লোগোর অনেক সুন্দর সুন্দর মকআপ এখানে আছে। লোগোর বা যাই লেখেন এখানে মকআপ পাবেন। এই যে দেখেন একটা আছে, ধরেন যে এটা এই যে ডিল জুম্বো যেটা, এখানে অনেক সুন্দর সুন্দর মকআপ পাবেন। এই যে বিভিন্ন ডিভাইস সম্পর্কিত, ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন প্রোডাক্ট টোডাক্ট, এখানে সুন্দর সুন্দর অনেক মকআপ আছে ফ্রিতে। আর এটা একটা মকআপ যার এটা আছে, এটাও খুব ভালো একটা সাইট, এখানে আসতে পারেন, এখানেও সুন্দর সুন্দর মকআপ পাবেন। এই যে পাশে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আইফোন লাগবে না, অ্যান্ড্রয়েড লাগবে না, ম্যাকবুক না, ফ্রেম না, ব্রাউজার না, প্যাকেজিং না, কি লাগবে সবকিছু এখানে দিবেন। তাহলে আমি প্যাকেজিং দিলাম, প্যাকেজিং দিলে এই যে প্যাকেজিং এর সাথে যা যা যায় এখান থেকে ট্যাগ আছে, বোতল আছে, তারপরে প্লাস্টিকের বিভিন্ন কন্টেনার আছে, জার আছে, বিভিন্ন প্যাকেজিং আছে। তারপরে এই যে বিভিন্ন জারটা থেকে শুরু করে বিলবোর্ড সাইনবোর্ড থেকে শুরু করে পোস্টার ব্যানার সবকিছু এখান থেকে পাবেন। ঠিক আছে, এগুলো পাবেন। আর সোশ্যাল মিডিয়া ব্যানারের আবার ধরেন যে এখানে সোশ্যাল ফিরপিকেও আছে, সোশ্যাল মিডিয়া ব্যানার মকআপ। আমাদের যে 4 মাসের যে গ্রাফিক্স এর কোর্স, ওই জায়গায় সোশ্যাল মিডিয়া ব্যানার উপরে 4টা ক্লাস থাকে। তো 4টা ক্লাসের জিনিস এক ক্লাসে তো কভার করা যায় না, ওই জায়গায় প্রচুর পরিমাণের রিসোর্স থাকে। তো তারপর যতটুকু আমার পক্ষে সম্ভব, যতটুকু মনে আসতেছে ততটুকু আমি দেখাই দিতেছি এই যে 1-1.5 ঘন্টার ভিতরে। তাও তো 2 ঘন্টা হয়ে গেছে। এই দেখেন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানারের মকআপ। আপনি যদি মনে করেন যে আপনি যে ব্যানার বানাইছেন সেটা আপনি সুন্দর করে মকআপ করবেন, তাহলে আপনি চাইলে এখানে মকআপ করতে পারেন, এগুলাতে মকআপ করতে পারেন। কিভাবে করবেন আমি ধরেন যে যদি একটা দেখাই দিই আপনাকে। উম, দেখি এটা কি ফাইল, এটা পিএইচডি ফাইল নাকি? হ্যাঁ, এটা মানে পিএইচডি ফাইল। তো মকআপ হচ্ছে বলছিলাম, পিএইচডি ফাইল নামলেই কিন্তু মকআপ করতে পারবেন, এছাড়া কিন্তু মকআপ কিন্তু করতে পারবেন না। অনেক সময় দেখবেন যে জেপিজি নামবে, অনেক সময় টেমপ্লেট নামবে, ওগুলো কিন্তু মকআপ না। পিএইচডি ফাইল যেটা আছে মকআপ করার জন্য বানাইছে, সেগুলাই আপনি মকআপ করতে পারবেন। তো আমরা দেখি এটা মকআপ কিনা। ওপেন করলাম, ওপেন করার পরে
আচ্ছা, এটা হচ্ছে মকআপ, ঠিক আছে। এই জায়গায় আমরা আমাদের ব্যানারের ডিজাইনটা বসাবো, যাতে ফেসবুকের জন্য যেহেতু বানাইছি, ফেসবুকে পোস্ট করলে কিরকম লাগবে এটা ক্লায়েন্টকে আমরা আগেই দেখাই দিতে পারবো। তাহলে তাহলে ডাবল ক্লিক করলাম, আলাদা হয়ে গেল। এখানে আমাদের কি করবো, আমাদের নিজেদের ডিজাইনটা বসাবো। তাহলে এবার আমাদের ডিজাইনটা নিয়ে আসি। সিলেক্ট কিভাবে করে, কন্ট্রোল এ প্রেস করলে চারপাশে সিলেক্ট হয়ে যায়। এবার কপি কিভাবে করে, তো কপি তো কন্ট্রোল সি দিয়ে করবো না, কি করব, কপি স্পেশাল করবো, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট সি দিলাম, কপি মার্জ হয়ে গেল। এবার আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে সেভ করব কিভাবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করব, কন্ট্রোল এস দিলাম, সেভ। বাস, কাজ শেষ। এবার যদি মকআপে যাই, তাহলে দেখেন এই যে আমাদের ডিজাইনটা এখানে মকআপ হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এভাবে করে মকআপ করতে পারবেন নিজেদের ডিজাইনগুলো। ওকে, কেউ কোনো কোশ্চেন করছেন? ব্যানার ফোল্ডিং, হেডার দেখে দেখে আরো টাইম লাগবে। অলরেডি আজকে 2 ঘন্টা হয়ে গেছে, আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ লাস্ট ক্লাস আসুক, তা লাস্ট ক্লাসে আমরা আরো যা যা এগুলো দেখতে চান টুকটাক যেগুলো সময় পাই সেগুলো তো দেখাবো, প্লাস মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো। এখন নতুন করে যেগুলো দেখাতে আরো আধা ঘন্টা 40 মিনিট লাগবে, এগুলো নিয়ে আর আমরা আলোচনা না করি। এগুলো অলরেডি 1টা বেজে গেছে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো আজকের ক্লাস নিয়ে কোশ্চেন আছে? এটা বলেন, ভয়েস অন করে বলেন অথবা মেসেজে বলেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস নিয়ে, বা বুঝতে হোমওয়ার্ক পারেন নাই। তাহলে না, কয়টা থেকে? কোনটা কয়টা থেকে আপু, বুঝি নাই। হোমওয়ার্ক মানে কি কয়টা করব ব্যানার? যতগুলা পারেন, যেহেতু আপনাদের ঈদের আগে তো আর কোনো ক্লাস নাই, তো ঈদ পর্যন্ত তো বন্ধ। আমাদের অফিস খুলবে 12-13 তারিখের দিকে, দেখি কবে পরে। ধরেন যে 12-13 তারিখের দিকে, 13 তারিখে অফিস খুললে হয়তো আপনাদের 14 তারিখে হয়তো ক্লাস হবে শনিবারে। তো 14 তারিখে পর্যন্ত, আপনার 13 তারিখ পর্যন্ত যতগুলা পারেন প্রতিদিন আপনারা এইগুলা করেন, যে সোশ্যাল মিডিয়া ব্যানার গুলা করেন। যে এখন ইলেকট্রনিক ব্যানার নিয়ে করেন, যে ইয়ারবাস নিয়ে করেন, কিছু হেডফোন নিয়ে কিছু করেন, মোবাইল নিয়ে কিছু করেন, 4-5টা করে করেন। এরপরে যখন মনে করেন যে ঠিক আছে আমি মোটামুটি এগুলো শিখে ফেলছি, তারপরে ধরেন আপনি ফুড রিলেটেড ব্যানার গুলা করেন, তারপরে আপনি রিয়েল এস্টেট ব্যানার গুলা করেন, তারপরে ট্রাভেল করেন, মেডিকেল করেন, প্রচুর ক্যাটাগরি তো আছে। এই যে ভিডিও দেখলেই আপনি দেখবেন যে শুরু থেকে ক্যাটাগরি নিয়ে বলছি না, এগুলো এক একটা ক্যাটাগরি ধরেন। এক একটা ক্যাটাগরি ধরে আপনি 10টা 15টা 20টা করে যতগুলা পারেন করেন। আর আমাদের পরীক্ষা কবে হবে? এই যে লাস্ট ক্লাসের পরেই, আপনাদের ও লাস্ট ক্লাস আচ্ছা, তো ঈদের আগে তো আর হইলো না। যেহেতু ঈদের আগে 6 তারিখে ও পরে 14 ক্লাস, তারিখ ছয় থেকে তারিখে ক্লাস? মনে হয়। হ্যাঁ, 14 তারিখে হয়তো আপনাদের লাস্ট ক্লাস হবে। 14 তারিখে ক্লাস হলে হয়তো পরে শুক্রবার 20 তারিখে হয়তো এক্সাম হবে। ওই এক্সাম, এক্সাম কি ইয়া ইয়াতে ওয়েবসাইটে দেওয়া হবে? হ্যাঁ, এক্সামের কোশ্চেন আমি ধরেন যে ওই আপনাদের যে লাস্ট ক্লাস যেটা হবে মার্কেট প্লেসের, তো ওই সময় এক্সামের বিষয়ে আমি বলে দিব কিভাবে এক্সাম নেবো। আপনাদের ফেসবুক গ্রুপে আমি কোশ্চেন দিয়ে দিব। ফেসবুক গ্রুপে আপনাদের তো টাইম থাকে শুক্রবারে, যেমন 11টা থেকে 1টা পর্যন্ত বা 12:30 পর্যন্ত। তো এখন ওই 1.5 ঘন্টা ভিতরে, বা আমি দরকার হলে আরো টাইম একটু 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে আর দিলাম। একটা কথা, হ্যাঁ, হ্যাঁ। ওই আমি যদি এক্সাম ওই দিন না অ্যাটেন্ড করতে পারি পরে দিলেও হবে? পরে দিতে পারবেন কি, যারা আমাদের এই যে ফ্রি আরেকটা ব্যাচ আসবে এই যে ঈদের পরে, আপনাদের এই যে জুন মাসের শেষের দিকে আরেকটা ফ্রি ব্যাচ আসবে, তো ওদের যখন এক্সাম হবে চাইলে ওদের সাথে আপনি দিতে পারবেন। আচ্ছা, তখন তাহলে দিয়ে দেবো নে তাহলে হ্যাঁ, আপাতত, তারপরে তখন কি আমি ক্লাস করতে পারবো? ওই ব্যাচের সাথে, ওই ফ্রি ব্যাচের সাথে। হ্যাঁ, হ্যাঁ, করতে পারবেন। যদি আপনি এই ব্যাচে যদি ক্লাস মিস যায় বা করতে না পারেন, তাহলে ওই ব্যাচে, বা না বুঝলে ওই ব্যাচে করতে পারবেন। তাহলে আমি তাহলে জুলাইয়ে আবার এই ব্যাচ, এই ব্যাচের সাথে করি আপাতত, তারপরে এরপর জুলাইয়ে আবার ফ্রি হ্যাঁ, ব্যাচে হ্যাঁ, জয়েন করবো, আপনারা সবাই করতে পারবেন। যারা সাইন আপ অনেকে আছে করে। না যে ঠিক ক্লাস আছে, কোড মিস গেছে বা ক্লাস করছে অনেক কিছু বুঝতে পারে না, ওই ব্যাচে আপনারা আবার ক্লাস করতে পারবেন। আচ্ছা, আপনারা থ্যাংক ওই ইউ। যে 13-14 তারিখের পরে যখন আমাদের অফিস খুলবে, আপনারা চাইলে একটু ফোন দিয়ে একটু খোঁজ নিয়েন যে কবে ব্যাচটা শুরু হবে। আমাদের যে লোক আছে যারা আছে তারা জানাই দিবে এত তারিখে শুরু হবে, আপনি ওই তারিখ থেকে তাহলে ক্লাস তখন শুরু করলেই পরীক্ষা হবে। দিয়ে দেবো নি, তখন হ্যাঁ, পরীক্ষা চাইলে দিয়ে ওই দেবো নি। ব্যাচে দিয়ে দিতে পারেন। আর এই ব্যাচে যারা যারা এক্সাম দিবেন তাহলে দিয়ে দেন, তাহলে আপনারা সার্টিফিকেট আপনারা আগে আগে পাবেন। টপিক তো ওই ব্যাচও সেম, হ্যাঁ সেম। সেম এই 8টা ক্লাসই থাকবে, টপিকে সেমই থাকবে। হয়তো দেখা গেল যে এখন ক্লাস নিতে গেলে তো কিছু কিছু জিনিস চেঞ্জ হইতেই পারে। যেমন আর আপনাদের টেকনোলজি নিয়ে ব্যানার দেখাইছি, ওদের দেখালাম ফুড নিয়ে, হ্যাঁ, বা রিয়েল এস্টেট নিয়ে আর কি, এরকম তো চেঞ্জ হইতেই পারে। আপু আর মনে ওইটা হয় কিছু জুলাই থেকে বলছিলেন। শুরু হবে ওই ব্যাচটা? জুনের শেষের দিকে আর কি টাইম দেওয়া আছে, এখন হয়তো জুনের শেষের দিকে বা সর্বোচ্চ জুলাইয়ের প্রথম সপ্তাহে, এর বেশি আর যাবে না। আচ্ছা ঠিক আছে, তো ফ্রি তো না? হ্যাঁ, ওইটাও ফ্রি। এই যে এই এখানে যেরকম 8টা ক্লাস করছেন ওখানে 8টা ক্লাস করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া আমাদের কি হ্যাঁ, হচ্ছে, এই যে আজকে ক্লাস হয় লাস্ট, আর কোন দিন ক্লাস হয় বন্ধ হবে? আপনাদের ঈদের আগে তো আর ক্লাস নেওয়া সম্ভব না আপু। মানে তাহলে আজকে থেকে কি আর মানে ক্লাস নিবেন না?
হ্যাঁ, ঈদের পরে নিব। ঈদের পরে 14 তারিখে আপনাদের ও ফ্রিল্যান্সিং এর উপরে ক্লাস আছে না? জি, না আমার ফ্রিল্যান্সিং এর উপরে আবার ক্লাস আছে, হচ্ছে, এক্সাম আছে। হ্যাঁ আমার আবার 23 তারিখ থেকে পরীক্ষা শুরু, তো আমি পরীক্ষা ইয়ার জন্য মানে এটার জন্য মানে বলতেছিলাম এর মধ্যে তো আমার ওইটার প্রিপারেশন নিতে হবে, এই জন্য বলছিলাম যে ক্লাস আবার ও আচ্ছা। এর মধ্যে। না, আপনাদের এই যে মোটামুটি টপিক টুলস সবকিছু ধরেন যে শেষই 7টা ক্লাসে। আপনাদের এই যে ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফটোশপ এডিটিং হ্যাঁ সবকিছু শেষই। লাস্ট ক্লাসটা আমরা করবো মার্কেট প্লেসের নিয়ে আলোচনা করবো, যে মার্কেট প্লেসে আসলে কিভাবে কাজ করে, কি কি বা কাজ জি করতে ভাইয়া। পারবেন, আইডিয়া, এই যে আইডিয়া নিয়ে। ওখানে কিছু হুম প্র্যাকটিস করা লাগবে না, যা শুধু আইডিয়া নিয়ে রাখলেন মার্কেট প্লেস আসলে কিরকম কাজ করে হুম। ওটা। না ভাই এখানে শিখে অনেকটা ইমপ্রুভ হয়েছে, মানে আগে যেগুলা পারতাম কিছু কিছু জায়গায় আটকা যেতাম, এখন অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে সব জিনিস। যেমন এগুলা করে আমি হচ্ছে একটা লিঙ্কডইন ওয়েবসাইটে এইখানটা আছে, ওইখানটা আমি একটা ওয়েবসাইট করে ওগুলাতেও ছাড়ছি, অনেক মানুষ হ্যাঁ, হ্যাঁ, দেখতেছে, অনেক হ্যাঁ, হ্যাঁ, সুন্দরই হ্যাঁ, হচ্ছে। মানে এখন যে হ্যাঁ। কাজগুলো পারতেছি নিজেকে মনে হচ্ছে যে না কিছু একটা করতে পারতেছি, তো অনেক আনন্দ লাগতেছে। ও, প্র্যাকটিস বেশি করে করেন, তাহলে ভালো ভালো লাগবে, তখন ভালো ভালো কাজ করতে পারবেন। আর এই যে জি আমরা ভাইয়া। মার্কেট প্লেসে তো যাই না, তখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলবো না, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলোতে নিজেদের পোর্টফোলিও, ব্র্যান্ড বা ব্র্যান্ডিং এর বিষয়ে তখন আরো ভালো, কারণ নিজের পরিচিতি বাড়াইতে পারলে তখন ক্লায়েন্ট দেখবেন যে পাবেন, লোকাল ক্লায়েন্টের জি কাজ ভাইয়া, পাবেন, বাইরের দেশের যেমন ক্লায়েন্ট পাবেন। ভাইয়া আমি হচ্ছে যে ঢাকা এখানটা হাতিঝিলের এখানটায় আমি থাকি, কিন্তু গুলশান ওয়ান আর একটা হচ্ছে আপনার কাউরান বাজারে এখানটায় দুইটা জবের ইয়ে পাইছিলাম। পাইছি তো অ্যাপ্লাই করছে ওরা রিমোটের মাধ্যমে জব, মানে বাসা থেকে কাজটা করে দেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। মানে এই ধরনের ইয়াতে আপনি যে একটা সাইট বললেন যে ফেসবুকে সার্চ দিতে পাওয়া যাবে, তো ওইভাবে করার পরে দিছিলাম। তো মানে এখন দেখা যাক কি হয়, হ্যাঁ, চেষ্টা ওই করি। সব গ্রুপে আপনি খেয়াল রাখেন, ওইসব গ্রুপে কিন্তু প্রায় প্রতিনিয়ত পোস্ট আসে, হ্যাঁ ভাইয়া অমুক জায়গায় গ্রুপে লোক লাগবে, জয়েন্ট তমুক হয়েছি জায়গায় লোক এগুলাতে। লাগবে, এরকম পোস্ট আসবে। আর এই যে আপনি যে লিঙ্কডইনের পোর্টফোলিও বিল্ড করতেছেন বা বিএনসে করেন বা যেটাই করেন না কেন, পোর্টফোলিওটা বাড়াইতে থাকেন। কারণ হুম সব হুম। জায়গায় কাজ করতে গেলে কিন্তু আপনার পোর্টফোলিও দেখবে আগে, যে আপনার পোর্টফোলিও লিঙ্ক পাঠান। জি জি। হুম। ওটা পারেন। আর যে কোনো সমস্যা হলে আমাকে একটু নক দিয়েন, যে এটা অবশ্যই ভাইয়া। বুঝতেছি না বা ওটা বুঝতেছি না, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে, গ্রুপে আছে, ভাই আছে, নক দিয়েন যে জি জি এটা। ভাইয়া। আমি তো আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো না। না আপনি যথাসাধ্য অনেক ভালোভাবে শেখাচ্ছেন, এটার জন্য অনেক ভালো লাগতেছে। আর শুরু থেকে ভাবছিলাম যে মানে পারবো কি পারবো না, কিন্তু আপনি যেভাবে সুন্দরভাবে বুঝাচ্ছেন আল্লাহর সত্যি ভালো বুঝতেছি, আর অনেক ভালো লাগতেছে এটা ক্লাসটা অনেকে করতে। ধরেন যে ভাবছে যে ফ্রি কোর্স কি নাকি কি শিখায়, কিন্তু আমরা ফ্রি কোর্স ওইভাবে কিন্তু করি নাই, আমরা পুরো ফটোশপটাই যতটুকু হ্যাঁ সম্ভব হ্যাঁ। এই 8টা ক্লাসে। আর আমাদের ফটোশপের উপরে পেড কোর্সে 16টা 17টা ক্লাস, তো 16 17টা ক্লাস তো আর 8টা ক্লাসে কভার করতে পারবো না, যতটুকু হুম পারা হুম। যায়। মানে আমরা চেষ্টা করি যে যতটুকু বোঝাবো একদম ভালো মতো বোঝাবো, ওই যে দুইটা ফটোশপ দুইটা ইলাস্ট্রেটর নিয়ে আধা আধা জায়গায় ছেড়ে দিব, তাহলে কোনো জায়গায় না হ্যাঁ ফটোশপ হ্যাঁ শিখতে পারবেন না ওইটাই। ইলাস্ট্রেটর শিখতে পারবেন, হুম। কিছু শিখতে না পারবেন ভাইয়া না। আপনি মানে আপনার যেভাবে শিখাচ্ছেন ওইটা অনেক ভালো করে শিখাচ্ছেন। টাকা দিয়ে শিখলে যে ভালো শিখায় এইখানটা আবার কি গ্যারান্টি আছে? হ্যাঁ। আর সামনে ধরেন যে আবার ফ্রি ব্যাচ এর আরো দিবে, তো আপনারা যারা যারা ক্লাস মিস করছেন চাইলে ওটাতে ক্লাস করেন, আবার ওটাতেও ফ্রিতে আচ্ছা ক্লাসিং ভাইয়া। করতে পারবেন। ইলাস্ট্রেটরে কি কোনো ক্লাস করা হবে? ইলাস্ট্রেটরের ক্লাস তো এই ব্যাচে তো রাখে নাই আপু। আপনি যে আমাদের ঈদের পরে যখন লাস্ট ক্লাসে যখন স্যার কথা বলতে আসবে, আমাদের সিইও স্যার, মার্কেট প্লেসে আমি ক্লাস নেওয়ার পরে বা মাঝখানে, তখন তাকে বললেন যে ইলাস্ট্রেটরে একটা ক্লাস বা দুইটা ক্লাস দেওয়া যায় কিনা, যদি উনি যদি মনে করে দিতে পারবে শিডিউল মিলে, তাহলে তো আমার নিতে তো সমস্যা নাই। ক্লাস মানে উনি দিলে তো তো আমি আশা নিব। করি পরের ব্যাচটায় ইলোস্ট্রেটরও নেওয়া যায়। হ্যাঁ, বললেন স্যার আসলে স্যারকে বললেন যে আচ্ছা, ইলাস্ট্রেটর অ্যাড করেন আর এটা একটা কি দুইটা। লাস্ট ক্লাস আজকে না, ঈদের না, আগে? ঈদের পরে, হ্যাঁ ঈদের আগে লাস্ট ক্লাস, হ্যাঁ ঈদের পরে মার্কেট প্লেসের ক্লাস আছে আপনাদের। আচ্ছা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে, ঈদের ভিতরে যারা কাজ করবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে বললেন যে এই সমস্যা হইতেছে ওটা, বা গ্রুপে পোস্ট করেন, তাইলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই আজকের মতো, কারো তো আর কোনো কোশ্চেন নাই না? না। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, তাহলে সবাইকে ঈদ মোবারক। ঈদে বেশি বেশি খাওয়া দাওয়া করেন আর প্র্যাকটিস করেন বেশি বেশি। আসসালামু আলাইকুম।